আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাইকে গতকালকের রেজাল্টের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন, যারা রেজাল্ট ভালো করছো। আর যাদের আশানুরূপ হয় নাই, তারা মনে করবে এটা তাদের জন্য একটা পুশ ধাক্কা, যে আমার এখন আরো ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো না, সকাল সকাল চলে আসছি তোমাদের সাথে কথা বলতে। ওকে, আচ্ছা, এখন ক্লাস শুরু করার আগে আমি একটা কথা বলি। আমরা হচ্ছে, আচ্ছা আমাকে আগে বলো যে সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আর আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে যে দুইটা চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে দেখো বর্জ্য নিষ্কাশন, আর একটা হচ্ছে প্রতিরক্ষা। তোমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টার দুইটা ছিল না, এবং দুইটা চ্যাপ্টার পড়বো। ঠিক আছে, তাহলে সবাই একটু ঠান্ডা মাথায় চেষ্টা করবা আমার সাথে ক্লাসটা। আমি আস্তে আস্তে পড়াবো, একটু আস্তে 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 বুঝে বুঝে শেষ করার। যেহেতু তোমরা আগে পড়ো নাই, একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু চ্যাপ্টার দুটো খুবই সোজা। আমি তো তোমাদের ক্লাস মনে হয় আগে নিছি, তো আমি জানি তোমরা ইনশাল্লাহ পারবা যদি ঠিক মতো শুনো। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের নিশাত আপু আছে। হাফিজ, তোমার মেসেজ আমি পাইছি, জিকে আর ইংলিশের ব্যাপারে বলবো লাস্টে, কোনো সমস্যা নেই। নিশাত আপু কিউএনএ তে আছে, যদি কোনটা বুঝতে না পারো আপুকে জিজ্ঞেস করবো, আপু তোমাদের বলে দিবে। আর যদি মনে হয় যে না ঠিক আছে আমি তাও বুঝতেছি না বা আমি ক্লিয়ার না, তাহলে ভিডিওটা আরেকবার দেখবা, আপলোড দেওয়া থাকবে, দেখে নিবা। যেহেতু অনেক বড় চ্যাপ্টার, হয়তো আমি এক জিনিস বারবার আজকে রিপিট নাও করতে পারি, কিন্তু যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে ইনশাল্লাহ একবার শুনলেই বুঝবা। ঠিক আছে, তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি। দেখো, বর্জ্য নিষ্কাশনের অধ্যায়ের গ্রেডিংটা আমি দিয়ে দিছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। অধ্যায়ের গ্রেডিংটা দেওয়া আছে, তোমরা চেষ্টা করবা যে অ্যাটলিস্ট এই যে গ্রেড 1, 2, 3 এটুকু যেন তোমাদের পড়া হয়ে যায়। যখন চ্যাপ্টারটা পড়বা, পড়ার পর আগে দেখবা গ্রেডিংটার সাথে মিলায় যে এইটুকু পড়া হয়েছে কিনা। ওকে, এখন আসো বর্জ্য ও নিষ্কাশন। এক সেকেন্ড মিনিমাইজ করে নিই তোমাদের। তুমি চিন্তা করো, তোমার মনে হতে পারে যে আপু চ্যাপ্টার তো আগে পড়ি নাই, কিভাবে পড়বো, কিচ্ছু বুঝি না, কিন্তু দেখো এত কঠিন কিন্তু না। বর্জ্য নিষ্কাশন তুমি এমনিই জানো যে আমাদের দেহে কিছু বর্জ্য পদার্থ তৈরি হবে, সেগুলোকে মূত্রের আকারে দেহ থেকে বের করতে হবে। কে বের করবে? কিডনি বের করবে। এই তো চ্যাপ্টার, পড়া শেষ, মানে বোঝা শেষ। এখন খালি কি অবজেক্টিভ আসবে সেটা তোমাদের একটু বুঝাই দিচ্ছি। খেয়াল করো, এখানে বলাই আছে যে আমাদের দেহে নাইট্রোজেন ঘটিত যে দূষিত পদার্থগুলো তৈরি হয়, তাকে আমরা কি বলি? রেচন পদার্থ। তাহলে রেচন পদার্থ কোন জাতীয় পদার্থ? নাইট্রোজেন ঘটিত, অবশ্যই দূষিত পদার্থ। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এই যে তুমি রেচন পদার্থগুলা বা দূষিত পদার্থগুলা দেহ থেকে বের করে দিবা, এই প্রক্রিয়াকে বলা হবে রেচন। স্বাভাবিক, তোমরা জানো যে তন্ত্রের মাধ্যমে বের করে দিবা, তাহলে সেই তন্ত্রকে কি বলা হবে? রেচন তন্ত্র বা ইউরিনারি তন্ত্র বা রেনাল তন্ত্র, তাই না? এবং তুমি এই চ্যাপ্টার পড়ো বা না পড়ো, তুমি বাচ্চা কাল থেকেই জানো যে আমাদের প্রধান রেচন অঙ্গ আসলে কি বলতো? বৃক্ক। অর্থাৎ আমরা এই দূষিত পদার্থগুলো কি দিয়ে বের করে দিই? বৃক্ক দিয়ে বা কিডনি দিয়ে। একদম ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, এই পাশে কতগুলা জিনিস দেওয়া আছে। প্রতিদিন পানি গ্রহণ, প্রতিদিন পানি ত্যাগ। তাহলে আমরা কি পরিমাণ পানি গ্রহণ করতেছি খেয়াল করো। আমরা মোট 2600 ml, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে ml, তাহলে আমরা প্রতিদিন 2600 ml পানি গ্রহণ করি, বা আমাদের ইনপুট হচ্ছে 2600 ml। তুমি চিন্তা করো, আমরা যদি 2600 ml গ্রহণ করি, আমরা বেরো করবো কতটুকু? 2600 ml। তুমি যেটুকু গ্রহণ করতেছো তার থেকে যদি কম বের করো, তাহলে তো পানি জমতে জমতে তুমি বার্স্টি হয়ে যাবে। তাহলে মনে রাখবা, ইনপুট কত? 2600 ml, আউটপুটও কত? 2600 ml। ক্লিয়ার? এবার খেয়াল করো, এই যে আমরা প্রত্যেকদিন পানি গ্রহণ করতেছি 2600 ml, এর ম্যাক্সিমাম কিভাবে গ্রহণ করো? অবশ্যই পানি পান করার মাধ্যমে। তাহলে পানি পান করি আমরা কতটুকু? 1450 ml। শুধু এটা মনে রাখবা। আর যে তুমি পানি ত্যাগ করতেছো, তোমারই কমন সেন্স কি বলো, তুমি পানি কিভাবে ত্যাগ করো বলো তো? ম্যাক্সিমাম পানি তুমি বাথরুমে যে মূত্রের আকারে ত্যাগ করো।
তাহলে মূত্রের আকারে তুমি কতটুকু পানি ত্যাগ করতেছো? 1500 ml। এই পেজটা ক্লিয়ার সবার? এখান থেকে জাস্ট এটুকু মনে রাখবা, ঠিক আছে? এটা লেটেস্ট এডিশনের বইটা। ভেরি গুড। অপচিতি মানে হচ্ছে যে বিক্রিয়াগুলোতে কোনো কিছু ভাঙে, ক্যাটাবলিজম তৈরি হবে না, কোনো কিছু ভাঙবে, ঠিক আছে? এরকম। আচ্ছা, এরপরে আসো, এই জায়গাটায় একটা জিনিস খেয়াল করবা, যে এখানে কি বলছে যে প্রাণীদেহে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ তৈরি হয়। তাহলে আমরা যে বললাম যে দূষিত পদার্থ, এগুলো আসলে কি জানো? এই যে দেখো, ইউরিয়া তৈরি হচ্ছে, তারপর ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে আসলে বর্জ্য পদার্থ। তাহলে এই 3 প্রকারের যে বর্জ্য পদার্থ, তার উপর ভিত্তি করে প্রাণীও আছে 3 ধরনের। ওকে, প্রথমটা কি বলছে? ইউরিওটেলিক, নামগুলো একবার শুনো, ইউরিওটেলিক, ইউরিকোটেলিক, আর একটা হচ্ছে অ্যামোনোটেলিক। তুমি চিন্তা করো, যারা অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে তাদের আমরা বলবো অ্যামোনোটেলিক, যারা ইউরিক অ্যাসিড ত্যাগ করে তাদেরকে বলবো ইউরিকোটেলিক, যারা ইউরিয়াকে ত্যাগ করে তাকে বলবো ইউরিওটেলিক, ঠিক আছে? এখন তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ। তুমি খেয়াল করো, ইউরিয়া কাদের প্রধান রেচন পদার্থ? মনে রাখবা, মানুষের। তাহলে কারা ইউরিওটেলিক বা কারা ইউরিয়াকে রেচন পদার্থ রূপে ত্যাগ করবে? মানুষ। কারা অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করবে? মনে রাখবা একটা শর্টকাট দিয়ে, আমি, হাকিম। ওকে, তুমি হাকিম, তাহলে আমি দিয়ে হচ্ছে অ্যামোনিয়া, আর হাকিম দিয়ে মনে রাখবা হাইড্রা, কেঁচো, মাছ। হ দিয়ে হাইড্রা, ক দিয়ে কেঁচো, ম দিয়ে মাছ। তাহলে বাকি যারা থাকলো, ধরো পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, এরা হচ্ছে ইউরিকোটেলিক। তাহলে 3টার উদাহরণ মনে রাখবা, ইউরিওটেলিক, ইউরিকোটেলিক, আর একটা হচ্ছে অ্যামিনোটেলিক। অ্যামিনোটেলিক কারা? আমি, হাকিম। হাইড্রা, কেঁচো, মাছ। ইউরিওটেলিক কারা? ইউরিয়া মানুষ ত্যাগ করে, তাহলে হচ্ছে মানুষ। আর বাকি যা থাকবে তা হচ্ছে ইউরিকোটেলিক। ওকে, ইয়েস। এবার আসেন মানুষের রেচনতন্ত্র। খেয়াল করে দেখো, এই যে আমরা বলতেছি যে আমাদের দেহে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা নিষ্কাশিত করে দিব। যে তন্ত্রের মাধ্যমে নিষ্কাশিত করতেছি তার নাম হচ্ছে রেচনতন্ত্র। এবং মনে রাখবা, রেচনতন্ত্রের মাধ্যমে কিন্তু আসলে সব বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় না। কতটুক হয়? 80 ভাগ। তাহলে বাকি 20 ভাগ কি তোমার শরীরে রয়ে যাবে? অবশ্যই না। বাকি 20 ভাগও কিছু কিছু অঙ্গ আছে, সেগুলো দিয়ে নিষ্কাশিত হবে। তাহলে বাকি যে কিছু অঙ্গ আছে এদেরকে বলা হয় সহকারী রেচন অঙ্গ। তাহলে আমাদের প্রধান রেচন অঙ্গ বা রেচন তন্ত্র দিয়ে কতটুকু নিষ্কাশিত হবে? 80 ভাগ। খুবই 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 ইম্পর্টেন্ট। কত ভাগ? 80 ভাগ। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। এবং বাকি 20 ভাগ কিছু সহকারী রেচন অঙ্গ দিয়ে নিষ্কাশিত হয়ে যায়। ওকে, এখন খেয়াল করো, যেহেতু আমরা রেচনতন্ত্র পড়তেছি, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে রেচনতন্ত্র কি কি নিয়ে গঠিত। দেখ, 4টা জিনিস নিয়ে গঠিত। প্রথমে বলছে এক জোড়া বৃক্ক। এই দেখো, কিডনি কয়টা? সবাই জানিস, 2টা। তাহলে এক জোড়া বৃক্ক। আমরা জানি বৃক্কের কাজ কি? এখানে মূত্র তৈরি হবে। চিন্তা করো, মূত্র তৈরি হয়ে কি বৃক্কে জমা থাকবে? অবশ্যই না। মূত্র তৈরি হয়ে তো বের হয়ে যাইতে হবে। তাহলে দেখো, এই যে বৃক্ক থেকে যে মূত্র বের হয়ে আসবে একটা নালী দিয়ে, এই নালীগুলোকে বলা হয় রেচন নালী বা ইউরেটার। তাহলে কিডনির 2টা কিডনির সাথে 2টা ইউরেটার লাগানো আছে। তাহলে সেকেন্ড পয়েন্টটা খেয়াল করো, এক জোড়া রেচন নালী বা ইউরেটার। এরা কি করে? বৃক্ক থেকে মূত্রকে পরিবহন করে মূত্র থলিতে নিয়ে আসে। 3 নাম্বারটা কি খেয়াল করো, সি নাম্বারটা, মূত্রথলি। এখন এই কিডনি থেকে ইউরেটার দিয়ে মূত্র এসে কোথায় জমা থাকবে? মূত্রথলিতে। ওকে, তারপরে তোমার যখন মনে করো নির্দিষ্ট অ্যামাউন্ট জমা হবে, তোমার মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগবে, তখন তুমি কি করবা? মূত্র নালী দিয়ে এই মূত্রকে দেহের বাইরে নিক্ষেপ করবা। ওকে, তাহলে এক জোড়া বৃক্ক, এক জোড়া রেচন নালী, একটা মূত্রথলি, একটা মূত্র নালী। ক্লিয়ার সবার? ওকে, ভেরি গুড।
আউলাদ, সাইমা। এবার আসো, এখন যেহেতু আমরা রেচনতন্ত্র পড়তেছি, তাহলে এরা কোথায় আছে, দেখতে কেমন, এসব একটু জানতে হবে। তাহলে খেয়াল করো, সবার আগে আসো বৃক্ক। তোরা বল আমাকে বৃক্ক কই থাকে, তো আবার ভালো পারিস কোনটা কোথায় থাকে। বৃক্ক কোথায় থাকে বলো তো? বুকে, পিঠে, পেটে, কোটি দেশে। ভেরি গুড। বৃক্ক থাকে কোমরে, তাই না? বৃক্ক থাকবে কোমরে। আচ্ছা, কয়টা বৃক্ক থাকে? আমরা জানি দুইটা বৃক্ক থাকে। এবং মনে রাখবা, আমাদের পিছনের দিকে কি থাকে? কশেরুকা থাকে না? ভার্টিব্রা বা কশেরুকা, মেরুদণ্ডের যে হাড়গুলো আমরা বলি। তাহলে ধরো এই যদি একটা বৃক্ক হয়, তাহলে বৃক্ক দুইটা কশেরুকার মধ্যে অবস্থিত। এই উপরের কশেরুকা, তোমার কশেরুকাটা হচ্ছে দ্বাদশ থোরাসিক কশেরুকা, বা মনে রাখবা T12। আর নিচেটা তোমার হচ্ছে 3 নাম্বার লাম্বার কশেরুকা বা L3। তাহলে যদি পরীক্ষায় আসে কিডনি কোন দুইটা কশেরুকার মধ্যে অবস্থিত, T12 এবং লাম্বার 3। দ্বাদশ কশেরুকা, দ্বাদশ থোরাসিক কশেরুকা, আর একটা হচ্ছে তোমার তৃতীয় লাম্বার কশেরুকা। ওকে, ভেরি গুড। এখন তুমি চিন্তা করো, দুইটা কিডনি আছে আমাদের, একটা ডান কিডনি, একটা বাম কিডনি। তোমার কমন সেন্স কি বলে? দুইটা কিডনি কিন্তু এক লেভেলে থাকে না, একটা কিডনি একটু নিচের দিকে থাকে। মনে রাখবা ডান কিডনি। কমন সেন্স দিয়ে বোঝা যায়, ডান পাশে লিভার আছে, লিভারের চাপে ডান কিডনি নিচে নেমে যাবে। কিন্তু পরীক্ষা হলে আমাদের কমন সেন্স কি? কোনো সেন্সই কাজ করে না। এই কারণে আমরা মনে রাখবো ড দিয়ে ডান, ড দিয়ে ডাউন। ডাউন মানে কি? নিচের দিক। তাহলে নিচের দিকে থাকবে কোন কিডনি? ডান কিডনি। ঠিক আছে। এরপর খেয়াল করো, বৃক্ক দেখতে কিসের মতো? সিম বীজের মতো। বিশ্বাস নিলে আমার ছবিটা খেয়াল করো, একদম সিমের বীজের মতো আঁকছি না? তাহলে বৃক্ক দেখতে কিসের মতো? সিম বীজের মতো। পড়া শেষ। এবার আসো ইউরেটার। ইউরেটার থেকে একটাই মনে রাখবা, যে ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। তোমরা পরিপাকে পড়ে আসছিলা, অন্ননালীর দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। এরকম ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। এরপর আসো মূত্রথলি। খেয়াল করো, মূত্রথলি একটা অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, যার নাম হচ্ছে ডেট্রসার পেশি। তাহলে এটা তার নাম মনে রাখতে হবে, বোল্ড করে লেখা আছে, তোরা জানিস বোল্ড করা শব্দ অবশ্যই পড়তে হয়। তাহলে মূত্রথলি কোন পেশি দিয়ে গঠিত? ডেট্রসার পেশি দিয়ে। এখন মনে রাখবা, এই মূত্রথলি যেহেতু একটা থলি, অবশ্যই তার একটা ধারণ ক্ষমতা আছে। তাহলে সে কি পরিমাণ মূত্র ধারণ করতে পারে? নিশ্চয়ই মূত্র জমতেই থাকবে, জমতেই থাকবে এমন তো না, একটা নির্দিষ্ট পরিমাণ মূত্রই তো ধারণ করতে পারবে। তাহলে সেটা হচ্ছে 700 থেকে 750 ml। ওকে, তাহলে মূত্রথলি কি পরিমাণ মূত্র ধারণ করতে পারে? 700 থেকে 750 ml। কিন্তু তুমি চিন্তা করো, কতটুক মূত্র জমা হওয়ার পরে তোমার মূত্র ত্যাগের ইচ্ছা জাগে? নিশ্চয়ই 700 একদম মূত্রথলি ভরা পর্যন্ত ওয়েট করবা না, তাই না? কতটুক? 280 থেকে 320 ml। একটুখানি জমলেই আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। ঠিক আছে, যদি ওই 700 750 পর্যন্ত ওয়েট করার ধরার পরে আর কি তোমার মূত্র ত্যাগের ইচ্ছা জাগতো, তাহলে যে কোনো জায়গায় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তুমি বাসে আসো, তোমার ধারণ ক্ষমতা ফুল হয়ে গেছে, তুমি বুঝতেছো কি অবস্থা হবে? তাহলে চিন্তা করো, কতটুক পর্যন্ত ধারণ করতে পারে? 700 থেকে 750 ml। কিন্তু কতটুক জমার পরে তোমার মূত্র ত্যাগের ইচ্ছা জাগবে? 280 থেকে 320 ml। তোমার শরীর চায় না তুমি কোনো বিপদে পড়ো, এখানে একটু জমলেই বলে যাও তুমি মূত্র ত্যাগ করে আসো। তাহলে এই দুইটা সংখ্যা মনে রাখবা। এবার আসো ইউরেথ্রা। ইউরেথ্রা থেকে খালি দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে ইউরেথ্রার দৈর্ঘ্য, একটা পুরুষের দৈর্ঘ্য, একটা নারীদের দৈর্ঘ্য। তোমরা আগেই জানো সবকিছু পুরুষের লম্বা লম্বা, তাহলে ইউরেথ্রাও পুরুষের লম্বা হবে। ইউরেথ্রার দৈর্ঘ্য কত পুরুষের ক্ষেত্রে? ইউরেথ্রা মানে হচ্ছে মূত্রনালী, এই যে নালীতে বের করে দিবে। পুরুষের ক্ষেত্রে এর দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার। আর নারীদের ক্ষেত্রে কত? 3.5 থেকে 4 সেন্টিমিটার। দেখবা নারীদের মূত্রনালী এত ছোট হয় দেখে নারীরা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা তোমার হচ্ছে বলে না যে প্রস্রাবের জ্বালা পোড়া বা প্রস্রাবের প্রদাহ, এটা মেয়েদের বেশি হয়। কারণ ছোট্ট একটা নালী, ছোট্ট নালী দিয়ে জীবাণু সহজেই ঢুকে তোমার উপরের দিক চলে যায়, ইনফেকশন হয়ে যায়। আর পুরুষদের ক্ষেত্রে কি হয়, এত লম্বা নালী যে ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া ঢুকে রাস্তায় হারায় ফেলে, যা ভাই আর কত যাবো। তাহলে এই কারণে মনে রাখবো, পুরুষের মূত্রনালী যেহেতু লম্বা, ওদের ইনফেকশন কম হয়। আর নারীদের যেহেতু একটু ছোট, এই কারণে ইনফেকশন বেশি হয়। জাস্ট দৈর্ঘ্য মনে রাখবা, পুরুষদের কত? 18 থেকে 19 সেন্টিমিটার। আর নারীদের কত? 3.5 থেকে 4 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে।
তাহলে মনে থাকবে। তাহলে খেয়াল করো, এই জায়গাটা আমি আরেকবার বলতেছি, একটু শুনে নাও। তাহলে বৃক্ক দুইটা, ডান বাম। কোনটা নিচের দিকে থাকে? ডান বৃক্কটা। দেখতে কিসের মতো? সিং বীজের মতো। এরপর ইউরেটারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। তারপর আছে মূত্রথলি, কি পেশি দিয়ে গঠিত? টেট্রাসাল পেশি। মূত্রথলির ধারণ ক্ষমতা কত? 700 থেকে 750 ml। কিন্তু কতটুক জমলেই ত্যাগের ইচ্ছা জাগে? 280 থেকে 320 ml। তারপর ইউরেটার দৈর্ঘ্য পুরুষে কত? 18 থেকে 19 সেন্টিমিটার। আর নারীদের কত? 3.5 থেকে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আসো বৃক্কের গঠন ও কাজ। তুমি খালি পড়ছো বৃক্ক দেখতে সিং বীজের মতো, শুধু এইটুকু কি জানলে হবে? বৃক্ক বাইরে থেকে দেখতে কেমন, ভিতরে দেখতে কেমন, এসব তোমাদের জানতে হবে। তাহলে এই জায়গাটা আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনবি। এখানে আবার আছে বৃক্ক দেখতে কিসের মতো? সিং বীজের মতো, একটু কালচে লাল রঙের। আচ্ছা, এখন এই বৃক্কের দৈর্ঘ্য পড়া লাগবে, প্রস্থ পড়া লাগবে, স্থূলত্ব পড়া লাগবে, কিন্তু খুবই সোজা। খেয়াল করো, দতে দৈর্ঘ্য, দতে 10। তাহলে বৃক্কের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। প্রস্থ কত? পতে প্রস্থ, পতে 5। তাহলে প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো স্থূলত্ব, লাস্টে কি আছে? ত আছে, ততে 3। তাহলে স্থূলত্ব কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। পারা যাবে? তাহলে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, স্থূলত্ব ততে 3 সেন্টিমিটার। আচ্ছা, এখন আসো এর ওজন জানতে হবে, যে এই বৃক্কের ওজন পুরুষে কত, নারীতে কত। আর তুমি 3টা সংখ্যা মনে রাখবা, 13, 15, 17। এবার একটা করে শূন্য যোগ করে দাও। তুমি তো জানো যে সবকিছুতে পুরুষের ওজন বেশি আর নারীদের একটু ওজন কম। তাহলে খেয়াল করো, নারী দেহে বৃক্কের ওজন কত হবে? 130 থেকে 150 গ্রাম। আর পুরুষে কত হবে? 150 থেকে 170 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, বৃক্কের বাইরের দিক কেমন? উত্তল। ভিতরের দিক কেমন? অবতল। উত্তল অবতল নিয়ে আমাদের ঝামেলা লাগে, কিন্তু আমরা জানি বউ, তাই না? মনে রাখবা, বতে বৃক্ক, বৃক্কের বাইরের দিক কেমন? উত্তল। যদি বাইরের দিক উত্তল হয়, তাহলে ভিতরের দিক কি হবে? অবতল। এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, এই যে অবতল অংশ, দেখো একটা ভাঁজ আছে না? এই অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? হাইলাম। মুখস্থ করে ফেলো, এই অবতল অংশের ভাঁজকে কি বলে? হাইলাম। এবং আমি তোমাদের আগেই বলছিলাম পরিপাক চ্যাপ্টারে, যে সব ইম্পর্টেন্ট অঙ্গের চারিদিকে একটা করে পর্দা থাকে, সেরকম বৃক্কের চারিদিকে একটা পর্দা আছে, বা কি আছে? ক্যাপসুল আছে। ক্লিয়ার? এবার আসো, বৃক্ক বাইরে থেকে দেখতে কেমন আমরা পড়ে ফেললাম, এখন বৃক্ক ভিতরের দিকে দেখতে কেমন? মনে রাখবা, তুমি যদি বৃক্কটাকে কাটো, কাটলে বৃক্কের ভিতরে তুমি 3টা অংশ পাবা। কয়টা অংশ? 3টা অংশ। আর আমি আগেই বলছি, যেখানেই 3 পাবা সেটাই ভালো মতো পড়তে হবে। তাহলে 3টা অংশ কি কি? একেবারে বাইরের দিকে যে অংশটা, সেটাকে বলা হয় কর্টেক্স। তাহলে বাইরের দিকের অংশটা কি? কর্টেক্স। তারপর মাঝখানের অংশ হচ্ছে মেডুলা, মধ্যখান, মধ্যে মেডুলা। তাহলে বাইরে কর্টেক্স, মাঝখানে মেডুলা, একেবারে ভেতরে হচ্ছে পেলভিস। কর্টেক্স, তাহলে একেবারে বাইরে কর্টেক্স, মাঝখানে মেডুলা, একেবারে ভেতরে হচ্ছে পেলভিস। আচ্ছা, এবার খেয়াল কর, এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনবি। এই যে কর্টেক্স, এই কর্টেক্সের নিচের দিকে খেয়াল করো, এরকম 3 কোণাকার কিছু অংশ আছে, এবং দেখতে অনেকটা পিরামিডের মতো না? পিরামিড কি হয়? এমন হয়। তাহলে দেখতে পিরামিডের মতো দেখে এইগুলাকে বলা হয় রেনাল পিরামিড। এবং এই রেনাল পিরামিড কয়টা থাকে? 8 থেকে 18টা। তাহলে খেয়াল করো, কিডনির ভিতরে কি আছে? রেনাল পিরামিড। এখন চিন্তা করো, এই যে রেনাল পিরামিড, এই রেনাল পিরামিডের নিচের দিকে কতগুলো ছিদ্র আছে? দেখো, ছিদ্র 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 ছিদ্র। এই ছিদ্রগুলোকে বলা হয় রেনাল প্যাপিলা, বা শুধু প্যাপিলা। তাহলে পিরামিডের নিচের দিকে যে ছিদ্রগুলা, তাকে আমরা কি বলবো? প্যাপিলা। এবং এই প্যাপিলা থেকে কতগুলা? 10 থেকে 25টা। তাহলে এখান থেকে এই 2টার সংখ্যা মনে রাখবা। ঠিক আছে, ওকে। তাহলে আমি আরেকবার বলতেছি, একটু শুনো। হ্যাঁ, এই রংটা একটু মনে রাখো। দেখো, গাঢ় অঞ্চল হচ্ছে কর্টেক্স, লাল রঙের মেডুলা, মেডুলাতে ল আছে, মেডুলা হচ্ছে লাল রং, আর সাদাটে পেলভিস, সতে সাদা,
পেলভিসের লাস্টে স আছে, তাহলে গাঢ় অঞ্চল কর্টেক্স, মাঝখানে লাল রঙের মেডুলা, আর সাদা হচ্ছে পেলভিস। তাকালে দেখো পেলভিসটা সাদা সাদা। আচ্ছা, তাহলে কি করলাম, কয়টা পিরামিড আছে, 8 থেকে 18টা পিরামিড, আর পিরামিডের নিচে যে ছিদ্রগুলো তাকে বলা হয় হচ্ছে প্যাপিলা। প্যাপিলা থাকে কতগুলো, 10 থেকে 25টা। আর চিন্তা করো এই পিরামিড গুলোর মাঝখানে লম্বা 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 স্তম্ভের মতো তৈরি হয়েছে না, এই স্তম্ভগুলোকে বলা হয় রেনাল কলাম। স্তম্ভ ইংরেজি কি, কলাম বা বিম। তাহলে এই যে স্তম্ভের মতো অংশ তাকে আমরা কি বলবো, রেনাল কলাম। এবার এই পাশে এখন চিন্তা করো এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ইউরেটার। দেখো ইউরেটার নিচের দিকে কি চিকন না, যখন কিডনির ভিতরে সে থাকে বা কিডনির ভিতর থেকে যে বের হয় তখন সে একটু চওড়া থাকে, এবং এই চওড়া জায়গাটাকে বলা হয় পেলভিস। এবং মনে রাখবা এই পেলভিসটা যখন উপরের দিকে উঠে তখন 2-3টা বড় বড় শাখায় ভাগ হয়। ধরো এটা ইউরেটার, এটা পেলভিস, পেলভিসটা 2 থেকে 3টা বড় বড় শাখায় ভাগ হয়। বড় ইংরেজি কি, মেজর। তাহলে এই 2-3টা বড় শাখা বা প্রধান শাখাকে বলা হয় মেজর ক্যালিক্স। এবং এই মেজর ক্যালিক্স গুলো উপরের দিকে যে আবার ছোট ছোট শাখায় ভাগ হয়। ছোট ইংরেজি কি, মাইনর। তো এই ছোট শাখাগুলোকে বলা হয় মাইনর ক্যালিক্স। এবং মাইনর ক্যালিক্স থেকে কয়টা, 8 থেকে 14টা। ক্লিয়ার সবার? তাহলে খেয়াল করো কি হচ্ছে, এই যে রেনাল প্যাপিলা গুলা, ফুটা ফুটা গুলা, এই ফুটা থেকে মূত্র আগে আসতেছে মাইনর ক্যালিক্সে, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্সে, মেজর ক্যালিক্স থেকে পেলভিসে, পেলভিস থেকে ইউরেটারে, ইউরেটার থেকে মূত্রথলিতে, মূত্রথলি থেকে মূত্রনালীতে, মূত্রনালী থেকে তোমার বাথরুমে। ঠিক আছে? তো তুমি জানো মূত্র এখন কোত্থেকে কিভাবে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটা সবার ক্লিয়ার? এইটুকু কার কোনো সমস্যা আছে? তাহলে আরেকবার বলতেছি, খেয়াল করো কি আছে আমাদের, রেনাল পিরামিড। পিরামিডের নিচে তোমার কি আছে, কিছু ছোট 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 ছিদ্র, যাকে বলা হয় প্যাপিলা। ওকে, আচ্ছা, নিচে থাকে ইউরেটার, ইউরেটার উপরের দিকে হয়ে যায় পেলভিস, পেলভিস গুলা তোমার 2-3টা প্রধান শাখায় ভাগ হয়, যাকে বলা হয় মেজর ক্যালিক্স। আর মেজর ক্যালিক্স গুলা উপরের দিকে যে আরো ছোট ছোট শাখায় ভাগ হয়, যাকে বলা হয় মাইনর ক্যালিক্স। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করো, এখন তুমি নিচের লাইনটা সুন্দর মতো বুঝতে পারবা যে রেনাল প্যাপিলা থেকে কোথায় আসতেছে, মাইনর ক্যালিক্সে, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে পেলভিস, পেলভিস থেকে ইউরেটার, ইউরেটার থেকে মূত্রথলি, মূত্রথলি থেকে মূত্রনালী, তারপর তোমার মূত্র দেহের বাইরে। ভেরি গুড। এই দেখো আমি তোমাদের চিত্র দেখাই দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে এইগুলা তোমার হচ্ছে রেনাল পিরামিড, তাই না? রেনাল পিরামিড, রেনাল পিরামিড, রেনাল পিরামিড। এখানে যে ছিদ্রগুলো থাকে তাকে বলবো প্যাপিলা। তারপরে ছোট ছোট শাখা, এগুলোকে বলবো মাইনর ক্যালিক্স। এরপর যে বড় শাখা তাকে বলবো মেজর ক্যালিক্স। তারপর চওড়া জায়গাটা হচ্ছে পেলভিস। তারপরে এই নালীটা হচ্ছে ইউরেটার। এবার আসেন বৃক্কের কাজ। মনে হইতে পারে খুবই সোজা, কিন্তু মনে রাখবা এই বৃক্কের কাজ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় বছরই কোশ্চেন আসে। তাহলে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো আমরা জানি বৃক্কের কাজই কি, এই যে বর্জ্য পদার্থগুলো শরীরে তৈরি হচ্ছে এগুলোকে বের করে দেওয়া। তাহলে বৃক্কের প্রথম কাজ হচ্ছে অপসারণ। অপসারণ মানে বের করে দেওয়া। তাহলে কি অপসারণ করে, এই বর্জ্য পদার্থগুলা, এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলাকে সে দেহ থেকে বের করে দেয়। শুধু কি এগুলোকে বের করে না, আরো কিছু কিছু পদার্থকে অপসারণ করে। যেমন ধরো খোদনা করো কেউ বিষ খায় ফেললো, টক্সিক পদার্থ, এগুলো কি দিয়ে বের হবে, কিডনি দিয়ে বের হবে। কেউ ওষুধ খাচ্ছে, ওষুধও কি দিয়ে নিষ্কাশিত হয়, অপসারিত হয় কিডনি দিয়ে। এই কারণে কিন্তু দেখবা ডাক্তার বলে তুমি যদি বেশি দিন ধরে নাপা খাও বা কোনো ওষুধ খাও তাহলে কিডনি নষ্ট হওয়ার চান্স থাকে। মানে এই সব ওষুধ কি দিয়ে বের হয়, কিডনি দিয়েই বের হয়। তাহলে মনে রাখবা রেচন পদার্থ অপসারণ করে আর অন্যান্য পদার্থ অপসারণ করে। এবার আসো, কিডনি কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করবে? প্রথমে দেখো পানির ভারসাম্য রক্ষা করে বা পানির নিয়ন্ত্রণ করে। তাহলে মনে রাখবা আমাদের দেহে কতটুকু পানি থাকবে কি থাকবে না সেটা নিয়ন্ত্রণ করে কে, বৃক্ক।
তাহলে পানি নিয়ন্ত্রণ করে। প দিয়ে পানি, প দিয়ে মনে রাখবা পিএইচ, তাহলে পানির সাথে কি নিয়ন্ত্রণ করে? পিএইচ নিয়ন্ত্রণ করে। এবং মনে রাখবা যেখানেই পানি আছে সেখানেই কি আছে? লবণ আছে। তাহলে আর কি নিয়ন্ত্রণ করে? লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এবং মনে রাখবা পানি আর লবণ মিলেই তো অভিস্রবণ চাপ, তাই না? তাহলে কি নিয়ন্ত্রণ করে? অভিস্রবণ নিয়ন্ত্রণ করে। এখন চিন্তা করো, আমাদের রক্তের ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কি? পানি। তাহলে পানি বেশি থাকলে রক্তের চাপ বেশি হবে, পানি কমে গেলে রক্তের চাপ কমে যাবে। তাহলে বৃক্ক যেহেতু পানির পরিমাণ নিয়ন্ত্রণ করতেছে, সে অবশ্যই রক্তের চাপও নিয়ন্ত্রণ করতেছে। তাহলে লাস্টে মনে রাখবা রক্তচাপ। তাহলে খেয়াল করো বৃক্ক কি কি নিয়ন্ত্রণ করতেছে? এক হচ্ছে পানি, পতে পানি, পতে পিএইচ। পানির সাথে মিলে মনে রাখবা পানি থাকলে লবণ থাকবে, তাহলে লবণ নিয়ন্ত্রণ। পানি আর লবণ মানেই অভিস্রবণ, তাহলে অভিস্রবণ নিয়ন্ত্রণ। আর পানি বেশি মানে রক্তচাপ বেশি, পানি কম মানে রক্তচাপ কম। তাহলে পানি নিয়ন্ত্রণ করা মানে রক্তচাপ নিয়ন্ত্রণ করতেছে। একবার পরীক্ষায় আসছিল নিচের কোনটি বৃক্ক নিয়ন্ত্রণ করে না? কে সবার আগে অ্যান্সার দিতে পারো? অপশন ছিল এইগুলা: পিএইচ নিয়ন্ত্রণ, লবণের সাম্যতা নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ততাপ নিয়ন্ত্রণ। অ্যান্সার কি হবে? ওরে বাবা, বুলেট, ভেরি গুড। দেখছো, এইগুলাই কিন্তু কোশ্চেন আসে। মনে হচ্ছে চ্যাপ্টার আগে পড়ি নাই, কঠিন, এরকম কিচ্ছু না, খুবই সোজা। অস্থির, জানি তোরা আগুন। এখন দেখো তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট 9 আর 10 নাম্বার পয়েন্ট। রক্ত ভিতরে অনেক হরমোন থাকে আমরা জানি, আর বৃক্ক করে কি? 3টা হরমোন তৈরি করে। 3টা হরমোন। কি কি হরমোন বৃক্কে তৈরি হয়? মনে রাখবা পিয়া দিয়ে। এই পিয়া সেই পিয়া না, ভ্যালেন্টাইন্স ডে মানে যে ওই পিয়া হবে তা না। এই পিয়া হচ্ছে পি দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন, ই দিয়ে ইরাইথ্রোপয়েটিন, আর এ দিয়ে হচ্ছে এনজিওটেনসিন। ঠিক আছে? এখন তোমার মনে হইতে পারে আপু এনজিওটেনসিন এটা তো আগে যকৃতে পড়ছিলাম। খেয়াল করে দেখো, যকৃতে পড়ছিলাম এনজিওটেনসিনোজেন। যকৃতে কোন হরমোন তৈরি হয়? এনজিওটেনসিনোজেন। কিন্তু সেটা এনজিওটেনসিন হয় বৃক্কে আসার পরে। তাহলে মনে রাখবা এনজিওটেনসিন যদি বলে তাহলে কোথায় তৈরি হচ্ছে? বৃক্কে। ঠিক আছে? তাহলে বৃক্কে কি কি হরমোন তৈরি হচ্ছে? পি দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন, ই দিয়ে ইরাইথ্রোপয়েটিন, এ দিয়ে এনজিওটেনসিন। ক্লিয়ার সবার? ওকে, এরপর খেয়াল করো এখান থেকে আর কি মনে রাখবা, এটা একবার পরীক্ষা আসছিল। তুমি জানো ইরাইথ্রোপয়েটিন, তোমার রক্তের ক্লাস করছো, ইরাইথ্রোপয়েটিন কোনটা উৎপাদনে সাহায্য করে? ইরাইথ্রোসাইট মানে আরবিসি। তাহলে একবার পরীক্ষায় আসছিল বৃক্ক কোন রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে না, এভাবে আসে নাই, আসছিল নিচের কোনটি সত্য নয়। 3টা সত্য ছিল, আর আরেকটা পয়েন্ট ছিল এরকম যে বৃক্ক ডাব্লিউবিসি উৎপাদনে উদ্দীপনা যোগায়। এটা কি ডাব্লিউবিসি? না, তাহলে ওটা ছিল মিথ্যা। বৃক্ক কোনটা উৎপাদনে উদ্দীপনা যোগাচ্ছে? আরবিসি। ওকে, আচ্ছা। কোন এনজাইম ক্ষরণ করে? মনে রাখবা বৃক্ক রেনিন নামক একটা এনজাইম ক্ষরণ করে। ঠিক আছে? এটা কিন্তু পরিপাকের রেনিন না। ঠিক আছে? তাহলে বৃক্ক কোন এনজাইম ক্ষরণ করতেছে? রেনিন। এরপর খেয়াল করো গ্লুকোনিওজেনেসিস। তোরা সবাই জানিস গ্লুকোনিওজেনেসিস মানে কি। আমার যদি এটা একবার বলা লাগে তাহলে এর চেয়ে কষ্টের কথা কিচ্ছু থাকবে না। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ তৈরি হওয়া। আমরা জানি গ্লুকোজ মেইনলি কোথায় তৈরি হয়? যকৃতে। কিন্তু ধরো তুমি খাও নাই অনেকদিন, তোমার অনেক গ্লুকোজ দরকার, তখন যকৃতের পাশাপাশি বৃক্ক তোমার কি করবে? গ্লুকোনিওজেনেসিস করে। কয় পার্সেন্ট গ্লুকোজ সরবরাহ করে এই প্রক্রিয়া? 20%। ঠিক আছে? তাহলে এইটুকে কারো কোনো সমস্যা আছে? বৃক্কের কাজটা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে আমি এতখানি পড়াইলাম, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। ভেরি গুড। এরপরে আসেন, দেখি কার কে সবার আগে অ্যান্সার দিতে পারো, এবং 1 2 একসাথে অ্যান্সার দিবা। দুইটাই ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন। নিচের কোন অঙ্গ ইরাইথ্রোপয়েটিন উৎপাদন করে, আর রেচন তন্ত্রের সাহায্যে প্রায় কত শতাংশ রেচিত হয়? দুইটা একসাথে লেখ। আরভিন, রাইসা, ভেরি গুড। ভেরি গুড। দেখছো এই দুইটাই কিন্তু ভর্তি পরীক্ষা আসছে। জুয়েল, ভেরি গুড।
ওকে, তাই দেখো তোমরা কিন্তু পারবা। এবার আসো বৃক্কের সূক্ষ্ম গঠন। এখন আমরা তো খালি পড়লাম যে বৃক্ক বাইরে থেকে দেখতে কেমন, ভিতর দিয়ে দেখতে কেমন। এখন বৃক্ককে যদি আমি মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি, তাহলে বৃক্ককে দেখতে কেমন দেখাবে, এটা এখন আমাদের পড়তে হবে। ওকে, ভেরি গুড মিম। হয়েছে, পরীক্ষা শেষ, আয় পড়ি। এখন তোমরা সবাই জানো যে বৃক্কের গাঠনিক আর কার্য এককে কি বলা হয়, নেফ্রন। তো যদি পরীক্ষায় আসে নেফ্রন কোথায় পাওয়া যায়, অ্যান্সার কি হবে, বৃক্কে। ঠিক আছে, তাহলে বৃক্কের এই গাঠনিক আর কার্যিক এককে কি বলা হয়, নেফ্রন। এখন দেখো জানতে হবে যে মানুষের প্রত্যেক বৃক্কে কি পরিমাণ নেফ্রন থাকে, 10 লক্ষ থেকে 12 লক্ষ। তাহলে একটা বৃক্কে নেফ্রন আছে কয় লক্ষ, 10 লক্ষ থেকে 12 লক্ষ। নিচে যা আছে তুমি যদি অঙ্ক পারো তাহলে তুমি এমনিতেই পারবা। কি বলছে দেখো, প্রতিটি নেফ্রন প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, 3 থেকে 5 সেন্টিমিটার। এখন আমি ধরলাম নেফ্রন আছে 12 লক্ষ একটা বৃক্কে, আর এক একটা নেফ্রন 3 সেন্টিমিটার লম্বা, তাই না, 12 লক্ষ আর একটা কতটুকু লম্বা, 3 সেন্টিমিটার। তাহলে টোটাল নেফ্রনের দৈর্ঘ্য কত হবে, 36 লাখ। 3 বারং 36, একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, নিযুত। এখন যদি তোমাকে বলি সেন্টিমিটার থেকে কিলোমিটারে নাও, তাহলে আগে মিটারে নিতে হবে। তাহলে মিটারে নিতে গেলে 3টা শূন্য কাটা, আর মিটার থেকে কিলোমিটার নিতে গেলে 2টা শূন্য কাটা, তাহলে টোটাল 36 কিলোমিটার। দেখো এমনি পারবা। তাহলে প্রত্যেক বৃক্কে নেফ্রনের নালিকাগুলোর টোটাল কতটুক লম্বা হয়, প্রায় 36 কিলোমিটার। ঠিক আছে, এবং খেয়াল করো এই বৃক্কের মাধ্যমে কি বলছে, প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত হয়। তাহলে মনে করো এই যদি আমাদের বৃক্ক হয় বা নেফ্রন হয়, এটা আমি পরে আবার পড়াবো, এখানে দিয়ে কি পরিমাণ রক্ত বা কি পরিমাণ তরল বৃক্কের ভিতরে প্রবেশ করবে, 125 ঘন সেন্টিমিটার বা 125 ml। এখন যখন 125 ml বৃক্কে প্রবেশ করতেছে বের হয়ে যাওয়ার জন্য, তখন বৃক্ক দেখবে যে 125 ml তো তোমার খারাপ না, তখন বৃক্ক করবে কি 125 ml থেকে 124 ml কে আবার রক্তে ফেরত পাঠিয়ে দিবে, যে তোরা ভালো, তোরা ফেরত চলে যা। তাহলে বাকি থাকলো কতটুক, 1 ml। তাহলে মনে রাখবা প্রতি মিনিটে কতটুকু মূত্র তৈরি হবে, 1 ml। তাহলে খেয়াল করো, আরেকবার বলতেছি, প্রত্যেক মিনিটে রক্ত থেকে কি পরিমাণ তরল বৃক্কে ঢুকবে, 125 ঘন সেন্টিমিটার। সেখান থেকে বৃক্ক আবার কত ঘন সেন্টিমিটার ফেরত পাঠাই দিবে, 124 ঘন সেন্টিমিটার। তাহলে 1 মিনিটে কতটুকু মূত্র তৈরি হইলো, 1 ঘন সেন্টিমিটার। বোঝা গেছে? একটু ক্লিয়ার সবার? ভেরি গুড। আচ্ছা, এর পরে খেয়াল করো মজার জিনিস, ম্যাথের হিসাবটা খেয়াল করো। আমি কি বলছি, যে প্রত্যেক বৃক্কে নেফ্রন থাকে ধরো 12 লক্ষ, আর এক একটা নেফ্রন তোমার 3 সেন্টিমিটার। তাহলে টোটাল 12 লক্ষ নেফ্রন কত সেন্টিমিটার হবে, 36 লাখ সেন্টিমিটার। 36 লাখকে তুমি কিলোমিটারে আনো, 36 লাখ সেন্টিমিটারকে কত কিলোমিটার হবে, 36 কিলোমিটার। ঠিক আছে, ওকে। তাহলে এবার খেয়াল করো, তাহলে এই যে আমরা বললাম যে বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। তাহলে মনে রাখবা এই নেফ্রন দুইটা প্রধান অংশে বিভক্ত, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে বৃক্কীয় নালিকা। আমি তোমাদের ছবি দেখাই দিই, তারপর বই থেকে পড়াই দিব। তাহলে এই ধরো একটা নেফ্রন, তাহলে নেফ্রনের আমরা কি বলছি, দুইটা অংশ। আমরা মনে রাখবো করোটি দিয়ে, করো দিয়ে কর্পাসল আর টি দিয়ে টিউবিউল। ঠিক আছে, কর্পাসল কোনটুক, এই যে এইটুক। মনে রাখবা কর্পাসলের দুইটা অংশ, মনে রাখবো বিজি, মনে রাখবা কর্পাসল খুব বিজি, বিজি দিয়ে মনে রাখবা। বি দিয়ে তোমার বোমেন্স ক্যাপসুল, এই যে পেয়ালার মতো অংশটা, আর জি দিয়ে গ্লোমেরুলাস, এই যে এই জায়গাটা, এই রক্তনালী, কৈশিক নালিকা, রক্তনালী। তাহলে এই হচ্ছে তোমার কর্পাসল। আর বাকি যে নালীর মতো অংশ, নালী, এটাকে বলা হয় রেনাল টিউবিউল। এই রেনাল টিউবিউলের আবার 3টা অংশ। একেবারে দেখো শুরুতে যে প্যাচানো নালিকা, তাকে বলা হয় প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাচানো নালিকা, প্রক্সিমাল মানে কাছে। নিচের দিকে দেখো ইউ এর মতো যে একটা অংশ লুপের মতো, তাকে বলা হয় হেনলির লুপ। আর পরের দিকে যে পেঁচানো গোচানো আরেকটা নালী, তাকে বলা হয় দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল রেনাল টিউবিউল। এবং এই নালিকা যে
একটা নালীর সাথে মিলছে তাকে বলা হয় সংগ্রাহী নালী। তাহলে এই হচ্ছে মোটামুটি নেফ্রনের চিত্র। তাহলে এখন আমরা অবজেক্টিভ কি আসবে পড়ে আসি। তাহলে খেয়াল করে দেখো আমরা কি বললাম, যে নেফ্রনের দুইটা অংশ আমরা করোটি দিয়ে মনে রাখবো। করো দিয়ে কর্পাসল, রেনাল কর্পাসল, টি দিয়ে রেনাল টিউবিউল। কর্পাসলের কয়টা অংশ? দুইটা অংশ। কি দিয়ে মনে রাখবো? বিজি। বি দিয়ে বোমাস ক্যাপসুল, জি দিয়ে গ্লোমেরুলাস। আর রেনাল টিউবিউলস এর কয়টা অংশ? তিনটা। একটা হচ্ছে প্রক্সিমাল বা নিকটবর্তী পেঁচানো নালিকা, একটা হচ্ছে হেনরির লুপ, আর একটা হচ্ছে ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকা। ক্লিয়ার সবাই একটু? করো দিয়ে মনে রাখবা কর্পাসল, টি দিয়ে মনে রাখবা টিউবিউল, শুধু মনে রাখার জন্য। ওকে, এবার আসো। তাহলে এই জায়গাটা আমরা একটু করে ফেলি। তাহলে আমরা কি বললাম? রেনাল কর্পাসলের আবার দুইটা অংশ, তাই না? একটা হচ্ছে বি দিয়ে বোম্যান্স ক্যাপসুল, জি দিয়ে গ্লোমেরুলাস। এখন দেখো এই যে পেয়ালার মতো অংশটা, এটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। দেখো পেয়ালার মতো যে অংশটা, তাকে আমরা কি বলবো? এই যে পেয়ালার মতো অংশটা, একে আমরা বলি বোম্যান্স ক্যাপসুল। তাহলে বোম্যান্স ক্যাপসুল দেখতে কিসের মতো? পেয়ালার মতো। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে বোম্যান্স ক্যাপসুল, এই বোম্যান্স ক্যাপসুলের দুইটা স্তর আছে। একটা হচ্ছে তোমার বাইরের দিকের স্তর, একটা তোমার হচ্ছে ভিতরের দিকের স্তর। মনে রাখবা বাইরের দিকের যে স্তরটা তাকে বলা হয় প্যারাইটাল স্তর, আর ভিতরের দিকে যে স্তরটা তাকে বলা হয় ভিসেরাল স্তর। মনে রাখবা ভ দিয়ে ভিতর, ভ দিয়ে ভিসেরাল। তাহলে তোমার বোম্যান্স ক্যাপসুলের ভিতরের দিকে যে স্তরটা আছে তাকে আমরা কি বলবো? ভিসেরাল স্তর। আর বাইরের দিকে যে স্তরটা তাকে আমরা বলবো প্যারাইটাল স্তর। দুইটা স্তরের মাঝখানে ফাঁকা জায়গা আছে না, বা একটা স্পেস আছে, এই জায়গাটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। তাহলে দুইটা স্তরের মাঝখানে যে জায়গাটা তাকে আমরা বলবো ক্যাপসুলার স্পেস। এবার শুধু একটা জিনিস মনে রাখবা, খেয়াল করে দেখো এই যে ভিসেরাল স্তর, এখানে কিছু স্পেশাল টাইপের কোষ আছে যাকে বলা হয় পোডোসাইট। পোডোসাইট, সাইট মানে তো কোষ। তাহলে ভিসেরাল নাম কি? পোডোসাইট। পরীক্ষায় আসে যে পোডোসাইট কোথায় পাওয়া যায়? বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল স্তরে, বা বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল স্তর কোন কোষ দিয়ে তৈরি? পোডোসাইট। আর খেয়াল করো বাইরের দিকে যে স্তরটা প্যারাইটাল স্তর, সেটা কি দিয়ে গঠিত? আয়সাকার এপিথেলিয়াম। তাহলে এটা মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা ভিসেরাল স্তর পোডোসাইট দিয়ে গঠিত, আর বাদ বাকি দুনিয়ার যাই আসুক সবাই এপিথেলিয়াম দিয়ে গঠিত। তাহলে বোম্যান্স ক্যাপসুল পারা যাবে। ভেরি গুড। এবার আসো গ্লোমেরুলাস। দেখো এই যে বোম্যান্স ক্যাপসুলের ভিতরে একটা আর্টারিওল, আর্টারিওল মানে হচ্ছে আর্টারির ছোট ভাই, একটা আর্টারিওল আসতেছে, আসার পর কতগুলো কৈশিক জালিকায় ভাগ হচ্ছে, ভাগ হওয়ার পর আর একটা আর্টারিওল তৈরি করে বের হয়ে যাচ্ছে। যে আর্টারিওলটা আসতেছে তাকে বলা হয় এফারেন্ট আর্টারিওল, যেটা বের হয়ে যাচ্ছে তাকে বলা হয় ইফারেন্ট আর্টারিওল। এটা পরীক্ষায় আসবে, এখন মনে রাখবা আতে আসতেছে, আতে এফারেন্ট আর্টারিওল। যে আর্টারিওলটা আসতেছে ভিতরের দিকে সেটা হচ্ছে এফারেন্ট, এ দিয়ে এফারেন্ট, বা এ শুরুতে আছে তাহলে মনে রাখবা এ দিয়ে এফারেন্ট। আর যেটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ই দিয়ে ইফারেন্ট। মনে রাখবা এক্সিট মানে বের হয়ে যাওয়া, তাহলে এক্সিট নিচ্ছে কোন আর্টারিওল? ইফারেন্ট আর্টারিওল। এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং এই যে ঢুকলো আর বের হয়ে গেল, এর মাঝখানে সে কতগুলো কৈশিক জালিকা বিভক্ত হয়? 50 থেকে 60টা। খেয়াল করে দেখো, তাহলে যেটা প্রবেশ করতেছে বা ভিতরে ঢুকতেছে তার নাম কি? এফারেন্ট আর্টারিওল। যেটা বের হয়ে যাচ্ছে, এক্সিট নিতেছে, তার নাম কি? ইতে এক্সিট, ইতে ইফারেন্ট আর্টারিওল। আর এর মাঝখানে কয়টা কৈশিক জালিকা বিভক্ত হচ্ছে? 50 থেকে 60টা। পারা যাবে। এবং মনে রাখবা এর কাজ কি? এর কাজ হচ্ছে এই আর্টারিওলের ভিতর দিয়ে তোমার তো রক্তটা আসবে, রক্ত এসে এই জায়গাটায় আসে, এবং আসার পর এখান থেকে রক্তগুলো সব এই ক্যাপসুলে বা কিডনির ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে গ্লোমেরুলাস থেকে ফিল্টার হয়ে রক্ত যেহেতু ঢুকে যাচ্ছে, এই কারণে এটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। ঠিক আছে, এরপরে আসো
রেনাল নালিকা, বৃক্ক নালিকা বা রেনাল টিউবিউস, এটা খুবই সোজা, এখান থেকে পড়ার মতো তেমন কিছু নাই। আমরা জানি রেনাল টিউবিউস কয়টা অংশে বিভক্ত? 3টা অংশে বিভক্ত। কোনো সমস্যা নেই, আমি জানি তোমরা প্রথমবারের জন্য পড়তেছো, এখানে আমি আস্তে আস্তে পড়াচ্ছি, দেখবা পারা যাবে, তেমন কঠিন কিচ্ছু না। ওকে, গ্লোমেরুলার ফিল্টার আমি সামনে যে আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। এবার আসো, তাহলে আমাদের এই রেনাল টিউবিউলের ব্যাপারে একটু পড়তে হবে। তাহলে খেয়াল করো, আমরা কি পড়ছিলাম? রেনাল টিউবিউল 3টা অংশে বিভক্ত। সবার আগে প্রক্সিমাল প্যাচানো নালিকা বা নিকটবর্তী প্যাচানো নালিকা, তারপরে হেনলির লুপ, তারপরে ডিস্টাল প্যাচানো নালিকা। এখান থেকে তুমি জানবা, দেখো কি বলছে, একটা পরিচিত শব্দ, যে এই নিকটবর্তী প্যাচানো নালিকা বা প্রক্সিমাল প্যাচানো নালিকা, পতে প্রথম, পতে প্রক্সিমাল। তাহলে যদি পরীক্ষায় আসে রেনাল টিউবিউলের প্রথম অংশের নাম কি? প্রক্সিমাল প্যাচানো নালিকা। এবং মনে রাখবা, এই প্রক্সিমাল প্যাচানো নালিকায় আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ থাকে, যাকে বলা হয় মাইক্রোভিলাই। দেখো, তোমার দেখাই দিই, এই যে প্রক্সিমাল প্যাচানো নালিকা, এখানে কি আছে? এই যে মাইক্রোভিলাই। আর তোমরা সবাই জানো মাইক্রো শোষণে সাহায্য করে। তাহলে যদি পরীক্ষায় আসে কোন অংশ কি রেনাল নালিকার সবচেয়ে বেশি শোষণে অংশগ্রহণ করে, অ্যান্সার কি হবে? প্রক্সিমাল প্যাচানো নালিকা। ধরো পরীক্ষা আসলো কোথায় মাইক্রোভিলাই থাকে? প্রক্সিমাল, এখানে ম আছে, তাহলে মতে মাইক্রোভিলাই, পারা যাবে। ভেরি গুড। এরপর খেয়াল করো, হেনলির লুপ, তুমি জানো, তোমাকে আমি একটু আগে ছবিতে দেখাইছি, হেনলির লুপ দেখতে কি আকৃতির? ইউ আকৃতির। তুমি যদি নাও পড়ো তাও তুমি বলতে পারবা। তাহলে হেনলির লুপ কি আকৃতির? ইউ আকৃতির। এবং এর 2টা বাহু আছে। যে বাহুটা নিচের দিকে নামতেছে তাকে আমরা বলি নিম্নগামী বাহু বা অবরোহণ বাহু বা ডিসেন্ডিং, ডিসেন্ড মানে নামা। আর যে বাহুটা উপরের দিকে উঠতেছে তাকে আমরা বলি আরোহণ বাহু বা অ্যাসেন্ডিং বাহু। অ্যাসেন্ডিং মানে হচ্ছে উপরের দিকে ওঠা। ওকে, আর খেয়াল করো, আর এটা কি বলছে? দূরবর্তী প্যাচানো নালিকা বা ডিস্টাল প্যাচানো নালিকা। এখান থেকে তুমি শুধু মনে রাখবা, কি দেখাইছিলাম, যে ডিস্টাল প্যাচানো নালিকা যে কোন নালীর সাথে যুক্ত আছে? সংগ্রাহী নালী। এবং মনে রাখবা, ছবিটা দেখাই, কতগুলো সংগ্রাহী নালী একসাথে যুক্ত হয়, এবং অনেকগুলো সংগ্রাহী নালী যখন একসাথে যুক্ত হয় তাকে আমরা বলি ডাক্ট অফ বেলিনি। তাহলে কয়েকটা সংগ্রাহী নালী মিলিত হয়ে কি তৈরি করবে? ডাক্ট অফ বেলিনি। আরেকবার খেয়াল করো, রেনাল কর্পাসলে কি কি থাকতেছে? বিজি, বি দিয়ে বোমাস ক্যাপসুল, জি দিয়ে গ্লোমেরুলাস। সবাই পারবা। বোমাস ক্যাপসুল দেখতে কিসের মতো? পেয়ালার মতো। কয়টা স্তর? 2টা স্তর। বাইরের দিকে প্যারাইটাল, ভিতরের দিকে ভিসেরাল। ভিসেরাল স্তর স্পেশাল কোষ দিয়ে তৈরি, তাকে বলা হয় পোডোসাইট। গ্লোমেরুলাসে যেটা ঢুকতেছে আর্টারি তাকে বলা হয় এফারেন্ট আর্টারিওল, যেটা এক্সিট নিচ্ছে তাকে বলা হয় ইফারেন্ট আর্টারিওল। মাঝখানে কৈশিক জালিকা কয়টায় ভাগ হয়? 50 থেকে 60টা কৈশিক জালিকায় ভাগ হয়। আচ্ছা, এখান থেকে তরলটা এসে কোথায় জমা হবে? এই নিচে কিডনিতে ঢুকে যাবে। যেহেতু গ্লোমেরুলাস থেকে তরলটা ঢুকতেছে ফিল্টার হয়ে, এই কারণে তাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। এবার আসো রেনাল টিউবিউল কয়টা অংশে বিভক্ত? 3টা অংশে। প্রক্সিমাল প্যাচানো নালিকা, হেনলির লুপ, ডিস্টাল প্যাচানো নালিকা। প্রক্সিমাল প্যাচানো নালিকায় তোমার কি থাকে? মাইক্রোভিলাই। হেনলির লুপ কি আকৃতির? ইউ আকৃতির। ডিস্টাল প্যাচানো নালিকা কিসের সঙ্গে যে যুক্ত হয়? সংগ্রাহী নালী। কয়েকটা সংগ্রাহী নালী একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? ডাক্ট অফ বেলিনি। ক্লিয়ার সবাই? ভেরি গুড। এবার আসো একটা মজার জিনিস বলি, হ্যাঁ, এটা মূত্র তৈরির ভিতর যেও বলবো, এখন একটু বলে দিই। যখন রক্তটা ফিল্টার হয়ে কিডনিতে ঢুকে, তাই না? ধরো কিডনির ভিতরে ঢুকলো, যখন সে কিডনি দিয়ে আগাচ্ছে যে সে বের হয়ে যাবে, তখন কিডনি কি দেখে জানো? তখন কিডনি খেয়াল করে যে যা কিছু কিডনির ভিতরে আসছে বের হয়ে যাওয়ার জন্য, তার ভিতরে সব কিন্তু খারাপ না, কিছু কিছু ভালো জিনিসও ঢুকে গেছে। ধরো গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, পানি, যা তোমার শরীরের জন্য দরকার, এরকম অনেক কিছু বের হয়ে যাওয়ার জন্য কিডনির ভিতরে ঢুকে যায়। তখন কিডনি কি চিন্তা করে, যে এই যে এত ভালো ভালো জিনিস ঢুকে গেছে, তাহলে একে তো বাইরে বের করে দেওয়া যাবে না, একে আবার শরীরে ফেরত পাঠাইতে হবে। তখন কিডনি করে কি, এই যে তোমার কিডনির পাশে কিছু কিছু ক্যাপিলারি থাকে, ঠিক আছে,
এই ক্যাপিলারির ভিতরে ভালো জিনিসগুলোকে ফেরত পাঠায় দেয়, যে যা তুই আবার রক্তে ফেরত যা, তোকে দরকার আছে বডিতে। এই যে ক্যাপিলারি গুলা যেগুলা টিউবেলের পাশ দিয়ে থাকে তাকে বলা হয় পেরিটিউবিউলার ক্যাপিলারি। পেরি মানে চারপাশ দিয়ে, টিউবের পাশে আছে, এখানে পেরিটিউবিউলার, আর তারা হচ্ছে ক্যাপিলারি, এগুলোর নাম কি পেরিটিউবিউলার ক্যাপিলারি। এদের কাজ কি, যে ভালো জিনিসগুলো কিডনির ভিতরে ঢুকে গেছিল সেগুলোকে পুনরায় শোষণ করে দেওয়া, নিয়ে দেহের ভিতরে পাঠায় দেওয়া। বোঝা গেছে? ভেরি গুড। আচ্ছা, এই জায়গাটা আমি আরেকবার বলতেছি, একটু শোনো। কিডনির ভিতরে যখন ওই ফিল্টার হওয়ার জন্য অনেক পদার্থ ঢুকে, তখন দেখা যায় কি, যে পদার্থগুলো কিডনির ভিতরে ঢুকছে ফিল্টার হয়ে বের হয়ে যাওয়ার জন্য, তার ভিতরে সব খারাপ না, কিছু ভালো জিনিসও আছে। কারণ কিডনি কি চাবে ভালো জিনিস তোমার বডি থেকে বের হয়ে যাক? অবশ্যই চাবে না। কিডনি তো তোমার বডির একটা অংশ, সে তোমার ভালোই চায়। কারণ কিডনি চাবে কি, ভালো ভালো যেগুলো আছে সেগুলা তোমার বডিতে আবার ফেরত যাক। আর ভালো জিনিসগুলো কিডনি তোমার বডিতে কিভাবে ফেরত পাঠাবে? এই কিডনির চারপাশ দিয়ে কিছু কৈশিক জালিকা বা রক্তনালী থাকে, এই রক্তের ভিতরে ভালো জিনিসগুলোকে সে ফেরত পাঠায় দেয়। তাহলে এই কিডনির নালীগুলোর পাশ দিয়ে যে রক্তনালী আছে বা ক্যাপিলারি আছে তাকে বলা হয় পেরিটিউবিউলার ক্যাপিলারি। ঠিক আছে? তাহলে দেখো, এগুলো কাজ কি, নেফ্রনের বিভিন্ন অংশ হতে বিভিন্ন বস্তু পুনঃ শোষণ করা, অর্থাৎ যে ভালো জিনিসগুলা কিডনিতে বের হয়ে যেতে যাচ্ছিল সেগুলোকে আবার এই কোষিক জালিকার ভিতরে পুনরায় শোষণ করে পাঠায় দেয়, যে তুমি বডিতেই ফেরত যাও। ঠিক আছে? ইয়েস, পেরিটিউবুলার ক্যাপিলারি মেনলি ভালো জিনিসগুলাকে দেহের ভিতরে নিয়ে নেয়, পুনরায় শোষণ করে নেয়। ওকে, তাহলে পারবো? ওকে, এবার দেখো, আমরা কি বলছিলাম, কিডনির দুইটা অংশ তাই না, তিনটা অংশ। একেবারে বাইরের দিকে আছে কর্টেক্স, মাঝখানে মেডুলা। এখন তোমার পরীক্ষায় আসবে কোন অংশ, নেফ্রনের কোন অংশ কোথায় থাকে। তুমি খেয়াল করে দেখো, নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনরির লুপ, দূরবর্তী পেঁচানো নালিকা, সংগ্রাহী নালী, সবাই কিন্তু কর্টেক্সে থাকে। কিন্তু এর ভিতরে দুইটা আছে যারা মেডুলাতেও থাকে। একটা হচ্ছে হেনরির লুপ, দেখো ছবি দেখলেই বুঝবা হেনরির লুপ কোথায় আছে, মেডুলাতে আছে। আর একটা খেয়াল করো সংগ্রাহী নালী, সে কর্টেক্সেও আছে, সে মেডুলাতেও আছে। তাহলে সবকিছু তোমার কর্টেক্সে থাকবে, দুইটা জিনিস যারা কর্টেক্সেও থাকবে মেডুলাতেও থাকবে, তারাকে একটা হচ্ছে হেনরির লুপ আর একটা হচ্ছে সংগ্রাহী নালী। এবার খেয়াল করো নেফ্রনের প্রকারভেদ, এটা খুবই সোজা। নেফ্রন কয় প্রকার? 3 প্রকার। এটা খুবই মজার, একবার থাকে 2 প্রকার, একবার দেয় 3 প্রকার, আবার দেয় 2 প্রকার, আবার দেয় 3 প্রকার, মানে স্যারের তো মুড সুইং হয় তোমরা জানোই। তাহলে এবার স্যার বলছে যে নেফ্রন থাকে কয় প্রকার? 3 প্রকার। একটার নাম হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে মিড কর্টিক্যাল নেফ্রন, আর একটা হচ্ছে জাক্সট্রা মেডুলারি নেফ্রন। তাহলে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, মিড কর্টিক্যাল নেফ্রন, জাক্সট্রা মেডুলারি নেফ্রন। সুপারফিশিয়াল মানে উপরে উপরে, তাই না? তাহলে সুপারফিশিয়ালটা তোমার কই থাকে? একদম কর্টেক্সের উপরে উপরে। মিড কর্টিক্যাল, মিড মানে মাঝখানে, তাহলে মিড কর্টিক্যালটা কোথায় থাকবে? কর্টেক্সের মাঝামাঝিতে। আর জাক্সট্রা মেডুলারি, জাক্সট্রা মানে সাথে, তাহলে জাক্সট্রা মেডুলারি কই থাকবে? একদম মেডুলার সংযোগস্থলে, মেডুলার সাথে। এখন তোমার এখান থেকে কি জানতে হবে, যে কোনটার হেনরির লুপ খাটো, কোনটার হেনরির লুপ লম্বা। কিভাবে মনে রাখবা দেখো, বা তুমি কমন সেন্স থেকে আমাকে বলো। ধরো এই যে একটা কিডনি, এর বাইরের দিকের অংশটা হচ্ছে কর্টেক্স, তাহলে এইটুক তোমার কর্টেক্স, আর ভিতরে তোমার মেডুলা। আমি কি বলছি প্রথমটা? সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, তার মানে কি, এটা হেনরির লুপ কর্টেক্সে থাকবে, থাকলো কর্টেক্সের উপরের দিকে। মিড কর্টিক্যাল, তাহলে কি হবে? কর্টেক্সের মাঝামাঝি, তাহলে এর হেনরির লুপ থাকবে কর্টেক্সের মাঝামাঝি পর্যন্ত। জাক্সট্রা মেডুলারি, তাহলে এটা হেনরির লুপ কোন পর্যন্ত আসবে? মেডুলা পর্যন্ত আসবে, তাহলে আসলো এর হেনরির লুপ মেডুলা পর্যন্ত। তুমি আমাকে বলো, এই যে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, তাহলে এর হেনরির লুপটা ছোট হয়ে গেল না? তাহলে এটা হচ্ছে খাটো। আর জাক্সট্রা মেডুলারি নেফ্রন, খেয়াল করে দেখো এর হেনরির লুপ কি হয়? অনেক লম্বা হয়। তাহলে জাস্ট এই দুটো জিনিস মনে রাখবা, কাঠটা খাটো সুপারফিশিয়াল এটা, আর কাঠটা লম্বা জাক্সট্রা মেডুলারি নেফ্রন এটা।
সেকেন্ড কি মনে রাখবা, খেয়াল করো কি বলছে, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন স্বাভাবিক অবস্থায় মূত্র উৎপাদন করে। মুখস্থ করার দরকার নেই, সতে সুপারফিশিয়াল, সতে স্বাভাবিক। দেখো জাক্সটা মেডুলারি নেফ্রন জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে, এটাও মুখস্থ করার দরকার নেই, যতে জাক্সটা, যতে জরুরি। এখন কোনটা কত পার্সেন্ট থাকে মনে রাখবা, যেগুলো কর্টেক্স আছে, কর্টিক্যাল এরা মোট মিলাই থাকে 90%। তাহলে তার মধ্যে সুপারফিশিয়াল কর্টিক্যাল হচ্ছে 85%, মিড কর্টিক্যাল 5%, আর তাহলে বাকি যে 10% জাক্সটা মেডুলারি থাকে ওই 10%। ওকে, তাহলে বোঝা গেছে। তাহলে সবচেয়ে কয় প্রকার নেফ্রন আছে? 3 প্রকার, সুপারফিশিয়াল, মিড কর্টিক্যাল, জাক্সটা মেডুলারি। সুপারফিশিয়াল উপরের দিকে থাকতেছে, তাহলে এর হেনরির লুপ খাটো, আর জাক্সটা মেডুলারি পুরো মেডুলা পর্যন্ত আসতেছে, তাহলে এর হেনরির লুপ অনেক কি হবে, লম্বা হবে। সতে সুপারফিশিয়াল, সতে স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে, যতে জাক্সটা, যতে জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে। সুপারফিশিয়াল কয় পার্সেন্ট? 85%। মিড কর্টিক্যাল কয় পার্সেন্ট? 5%। আর জাক্সটা মেডুলারি কয় পার্সেন্ট? 10%। পারা যাবে? ভেরি গুড। এবার আসুন নেফ্রনের বিভিন্ন অংশের কাজ। এই জায়গাটা নিয়ে মাথা গরম করার কিচ্ছু নাই, এটা খুবই সোজা। এটা সামনে যখন আরো পড়বো আরো দেখবা। তুমি জানো রেনাল কর্পাসল এর কাজ কি? এর কাজ হচ্ছে ফিল্টার করা, তুমি আগেই পড়ে আসছো। কি পরিমাণ ফিল্টার করে? প্রতি মিনিটে 125 ml পদার্থ ফিল্টার করতেছে। এবং যেহেতু গ্লোমেরুলাস থেকে ফিল্টার হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, নিকটবর্তী প্যাচারনালিকা, হেনরির লুপ, দূরবর্তী প্যাচারনালিকা, সংহাইনালী। আচ্ছা এখান থেকে তোরা আরেকটা জিনিস জানিস, প্রতি মিনিটে কি পরিমাণ ফিল্টার হয়? 125 ml। কি পরিমাণ ফেরত চলে যায় বলতো 125 ml থেকে? কে বলতে পারবা, কার মনে আছে? 124 ml। ভেরি গুড। তাহলে প্রতি মিনিটে কি পরিমাণ মূত্র তৈরি হচ্ছে? 1 ml। অস্থির, দেখছো? এগুলাই ঘুরে ফিরে আছে। এবার আসো, এখন আমি বলছিলাম যে কিছু, আচ্ছা একটা জিনিস চিন্তা করো, তোমার পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটা নিকটবর্তী প্যাচারনাল নালিকায় শোষিত হয়, কোনটা ক্ষরিত হয়, এগুলো আসলে কি আমি ঠিক পরের স্লাইডে বুঝাবো। এখান থেকে অবজেক্টিভ আসলে কিভাবে অ্যান্সার করবা খেয়াল করে দেখো, আমি বলছিলাম না অনেক ভালো ভালো জিনিসও বের হয়ে যায়, সেগুলোকে বডিতে আবার ফেরত নিয়ে আসে। তাহলে এই যে বডিতে আবার ভালো জিনিস ফেরত নিয়ে আসে, এটাকে বলা হয় পুনঃশোষণ। তাহলে খেয়াল করো, কোথায় তোমার মাইক্রোভিলাই ছিল? প্রক্সিমাল প্যাচারনাল নালিকায়। যেখানে তোমার মাইক্রোভিলাই থাকবে সেখানেই তোমার শোষণ বেশি হবে না? তাহলে খেয়াল করো, সব ভালো ভালো জিনিস, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এদেরকে কে শোষণ করে নিয়ে আসবে? নিকটবর্তী প্যাচারনাল নালিকা। ঠিক আছে, এবং খেয়াল করো আরেকটা জিনিস মনে রাখবা, যদি তুমি কোথাও দেখো, চিন্তা করো সোডিয়াম ক্লোরাইড পানি সব জায়গায় আছে, সোডিয়াম ক্লোরাইড পানি সব জায়গায় আছে, সোডিয়াম ক্লোরাইড পানি, সোডিয়াম ক্লোরাইড পানি। ধরো তোমার পরীক্ষায় আসলো নিচের কোনটি নিকটবর্তী প্যাচানো নালিকা দিয়ে ফিল্টার হয় না? সোডিয়াম ক্লোরাইড পানি, পটাশিয়াম। অ্যান্সার কি হবে? পটাশিয়াম। বা তোমার আসলো নিচের কোনটি হেনরির লুপ দিয়ে পুনঃশোষিত হয় না? সোডিয়াম ক্লোরাইড পানি, গ্লুকোজ। অ্যান্সার কি হবে? গ্লুকোজ। তুমি জানো সোডিয়াম ক্লোরাইড লবণ, যেখানেই লবণ সেখানেই পানি, তাহলে সোডিয়াম ক্লোরাইড পানি সবসময় কি থাকবে? একসাথে থাকবে। ঠিক আছে, ভেরি গুড। এবারে এবার আমাকে অ্যান্সার দাও তো, দুইটা একসাথে অ্যান্সার দিবা, দেখি কার মনে আছে। প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে কতটুক, আর রেনাল টিউবুস কয়টা অংশে বিভক্ত? ভেরি গুড। তো অস্থির। তাহলে প্রত্যেকটা বৃক্কে নেফ্রন থাকবে 10 থেকে 12 লাখ, আগেই পড়ে আসছো। আর রেনাল টিউবুসের কয়টা অংশ? 3টা অংশ, প্রক্সিমাল প্যাচারনালিকা, হেনরির লুপ, আর একটা হচ্ছে ডিস্টাল প্যাচারনালিকা, PHD। প্রক্সিমাল প্যাচারনালিকা, হেনরির লুপ, ডি দিয়ে ডিস্টাল প্যাচারনালিকা। ভেরি গুড আসমা, জাকিয়া। এবার আসুন রেচনের শারীরবৃত্ত। এই জায়গাটা খুবই সোজা, এটা তোরা সবাই পারিস।
রেচনের শারীরবৃত্ত মানে কি? প্রথমে তোমার বর্জ্য পদার্থগুলো তো বের করে দিতে হবে। তাহলে বর্জ্য পদার্থ বের করে দেওয়ার জন্য আগে তো বর্জ্য পদার্থ তৈরি হইতে হবে, তাই না? তাহলে খেয়াল করো, আগে তোমার কি হবে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য তৈরি হবে, সেগুলোকে আমরা তারপরে মূত্রের মাধ্যমে বের করে দিব। তাহলে আগে নাইট্রোজেন ঘটিত বর্জ্য তৈরি হবে, তারপরে মূত্র তৈরি হবে। এখন আসো, এটা তোমরা সবাই পারো, আমি তাও একবার বলতেছি, ইউরিয়া কোন চক্রের মাধ্যমে তৈরি হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে, তাই না? কোথায় তৈরি হয়? যকৃতে। তাহলে ইউরিয়া তো একটা বর্জ্য পদার্থ, পরীক্ষায় আসবে ইউরিয়া নামক বর্জ্য পদার্থ কোন চক্রের মাধ্যমে তৈরি হয়? তোরা সবাই জানিস অর্নিথিন চক্র। কোথায় তৈরি হয়? যকৃতে। মনে আছে না ভুলে গেছো? ওকে, তাহলে খেয়াল করো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়ে গেল। এখন তোমার কি তৈরি হইতে হবে? মূত্র তৈরি হইতে হবে। ওকে, এখন মূত্র তৈরির কয়টা ধাপ? মূত্র তৈরির 3টা ধাপ। একটা হচ্ছে, নামগুলো আমি বলতেছি শুনো, অতি সূক্ষ্ম পরিস্রাবণ বা আলট্রা ফিল্ট্রেশন, ওই যে ফিল্টার হয়ে সব তোমার আসলো। তারপর কি বলছি? টিউবিউলার পুনঃশোষণ, সব ফিল্টার হয়ে আসার পর দেখা গেল কি ফিল্টারের মধ্যে ভালো জিনিসও আছে, সেগুলোকে আমরা কি করলাম? পুনঃশোষিত করে বডিতে ফেরত পাঠিয়ে দিলাম। 3 নাম্বারটা কি? সক্রিয় ক্ষরণ। যখন তুমি টিউবিউল থেকে রক্ত নালীতে ভালো জিনিস ফেরত পাঠাইলা, তখন তুমি কি দেখলা? যে রক্তের ভিতরে কিছু খারাপ জিনিস রয়ে গেছে, তখন সেই রক্তের খারাপ জিনিসটা আবার টিউবিউলে তুমি নিয়ে আসলা দেহ থেকে বের করে দেওয়ার জন্য। এটাকে বলা হয় সক্রিয় ক্ষরণ। তাহলে এই যে মূত্র তৈরির 3টা ধাপ, এই 3টা ধাপ আসলে কে বর্ণনা করছে? কুশনি। তাহলে মূত্র তৈরির ধাপ কয়টা? 3টা। একটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ বা আলট্রা ফিল্ট্রেশন, তারপর টিউবিউলার পুনঃশোষণ, আর একটা হচ্ছে সক্রিয় ক্ষরণ। ওকে, ভেরি গুড। আচ্ছা, খেয়াল করো, তোমরা কি বলতেছো অর্নিথিনের কি লাগবে? এই অর্নিথিনের বিক্রিয়া পারিস না, একটা পিটান দিব। তুমি আমিষ জাতীয় খাদ্য খাচ্ছ, সেটা পরিপাক হয়ে কি তৈরি হচ্ছে? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড এটাও পড়াইছি আমি, ডি অ্যামিনেশন প্রক্রিয়ায় কি তৈরি করে? কিটো অ্যাসিড। আর তার সাথে একটা NH2 গ্রুপ তৈরি হয়। এই NH2 গ্রুপের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে কি তৈরি হবে? অ্যামোনিয়া। এবং এই অ্যামোনিয়ার সাথে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, তখন কি তৈরি হয়? ইউরিয়া। এবং এই চক্রটাকে বলা হয় অর্নিথিন চক্র। তাহলে ইউরিয়া কোন চক্রের মাধ্যমে তৈরি হচ্ছে? অর্নিথিন চক্র। কোথায় তৈরি হচ্ছে? যকৃত। ওকে, এবার আসো, তাহলে আমরা এই মূত্র তৈরি ধাপগুলো পড়ে ফেলি। প্রথমে আছে আলট্রা ফিল্ট্রেশন, তোকে আমি একটু বুঝাই দিই, তারপর অবজেক্টিভ পড়াই দিব। তাহলে খেয়াল করো, এই যে আমাদের গ্লোমেরুলাস, এখানে সব 2টা কিডনি থেকেই 2টা গ্লোমেরুলাসে রক্ত আসতেছে। আচ্ছা, যে পরিমাণ রক্ত আসতেছে তার থেকে কিছু পরিমাণ রক্ত ফিল্টার হয়ে তোমার কিডনির ভিতর প্রবেশ করতেছে। তো এখানে যে রক্ত এসে অবস্থান করতেছে, রক্তটা একটা চাপ দেয় না? তাহলে একটা চাপের কারণেই তো তোমার জিনিসটা ফিল্টার হয়ে কিডনিতে আসতেছে। তাহলে যে চাপটা দিচ্ছে, তুমি খেয়াল করো, রক্তের ভিতর পানি থাকে, পানি ইংরেজি কি? হাইড্রো। সেই চাপটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক চাপ। এই চাপের কারণে জিনিসপত্র ফিল্টার হয়ে নিচের দিক যাচ্ছে। তাহলে যে জিনিসগুলো ফিল্টার হয়ে যাচ্ছে তাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেট, কারণ সে গ্লোমেরুলাস থেকে ফিল্টার হয়ে নামতেছে। ওকে, এবার আসো, তাহলে খেয়াল করো, যখন তোমার রক্তগুলো গ্লোমেরুলাসে আসলো, তারা কি চাপ দিবে? হাইড্রোস্ট্যাটিক চাপ। এবং এই হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে সবকিছু তোমার ফিল্টার হয়ে নিচে বোমাস ক্যাপসুলে চলে যাবে। তুমি চিন্তা করো, আমি বারবার বলতেছি যে সব ফিল্টার হবে, সব ফিল্টার হবে, সব ফিল্টার হবে, আসলে সব কিন্তু ফিল্টার হয়ে যায় না। 2টা জিনিস কখনোই তোমার ফিল্টার হয়ে কিডনির ভিতরে ঢুকবে না। সেই 2টা জিনিস কি? রক্তের প্রোটিন আর রক্ত কণিকা। রক্তের প্রোটিন আর রক্ত কণিকা বাদে সবকিছু ফিল্টার হয়ে তোমার নিচে বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করতেছে। ঠিক আছে, তাহলে পরীক্ষা তোমার আসতে পারে নিচের কোনটা গ্লোমেরুলার ফিল্ট্রেটের অংশ নয়? পানি, লবণ, শর্করা, রক্তকণিকা। অ্যান্সার কি হবে? রক্তকণিকা। নিচের কোনটি গ্লোমেরুলার ফিল্ট্রেটে পাওয়া যায় না? লবণ, শর্করা, ইউরিয়া, প্রোটিন। অ্যান্সার কি হবে? রক্তের প্রোটিন। তাহলে সবকিছু ফিল্টার হচ্ছে কে ছাড়া? একটা হচ্ছে রক্তের প্রোটিন আর রক্তের কণিকা। তাহলে এই যে এরা ফিল্টার হয়ে নামতেছে, এদেরকে আমরা কি বলি? গ্লোমেরুলার ফিল্ট্রেট।
এবং দেখো এরাই মূত্র তৈরির ধাপে সবার আগে তৈরি হয়, এই জন্য এদেরকে বলা হয় প্রাথমিক মূত্র। তোমরা জানো কত ml ফিল্টার তৈরি হয়? 125 ml, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা, যে একটা ছবি দেখে আগে। এখানে ধরো রক্তটা আসলো, আসার পর নিচের দিকে একটা চাপ দেয়, তাকে আমরা বলতেছি হাইড্রোস্ট্যাটিক চাপ। এই রক্ত যাতে নিচে নামতে না পারে এই কারণে নিচ থেকে দুইটা ছোট ছোট চাপ উপরের দিকে দেয়। তাহলে এই চাপ থেকে এই দুইটা চাপ বাদ দিলে যে ইফেক্টিভ চাপটা থাকবে তাকে আমরা বলি কার্যকর চাপ। এবং এই কার্যকর চাপের মান কত? 25 মিলিমিটার মার্কারি। তাহলে খেয়াল করো, যে চাপটার মাধ্যমে অ্যাকচুয়ালি রক্তের দ্রাব্য বস্তুগুলো পরিশ্রুত হচ্ছে তাকে বলা হয় কার্যকর পরিস্রাবন চাপ। এটার অ্যামাউন্ট কত? 25 মিলিমিটার মার্কারি। তাহলে এখান থেকে কি কি অবজেক্টিভ আসবে আমি আরেকবার বলতেছি, একবার মনোযোগ দিয়ে শোনো। কি বললাম? যে গ্লোমেরুলাসে যে রক্তগুলো আসে সেই রক্তগুলা যে চাপ দেয় তাকে আমরা কি বলি? হাইড্রোস্ট্যাটিক চাপ। এই চাপে সবকিছু ফিল্টার হবে দুইটা জিনিস বাদে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে রক্তকণিকা। এই যে ফিল্টার হয়ে জিনিসগুলো আসলো তাকে আমরা কি বলবো? গ্লোমেরুলার ফিল্টার বা প্রাথমিক মূত্র। কি পরিমাণ ফিল্টার হয়? 125 ml। কি পরিমাণ ফেরত যায়? 124 ml। থাকে কত ml? 1 ml। আর এই যে তোমার নিচের দিকে চাপ দিচ্ছে, এই নিচের চাপের এগেইনস্টে উপরের দিকেও কিছু চাপ থাকে। তাহলে এটা প্লাস মাইনাস করলে আমরা অ্যাকচুয়াল যে চাপটা পাবো তাকে আমরা কি বলি? কার্যকর পরিস্রাবন চাপ। ওই চাপের মানটা কত? 25 মিলিমিটার মার্কারি। এটুকু কি ক্লিয়ার সবাই? কার কোনো সমস্যা আছে এইটুকে? ভেরি গুড। এখন দেখো, আমি ভাবছিলাম তোমরা যদি এই চ্যাপ্টার কখনো পড়ো নাই তোমাদের বুঝাইতে অনেক কষ্ট হবে, কিন্তু আল্লাহর রহমতে না, তোরা খুব ইফেক্টিভ। কার্যকর চাপটা কি আমি বললাম না, যে রক্ত, এক সেকেন্ড চলে গেছে, এই খেয়াল করো, এখানে আসার পর রক্ত নিচের দিকে একটা চাপ দেয়। তাহলে রক্ত যে চাপটা দেয় তাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক চাপ, কারণ রক্তের ভিতর পানি থাকে। তো এই চাপটা নিচের দিকে দেয় এবং নিচ থেকে উপরের দিকে দুইটা চাপ থাকে। তাহলে এইগুলাকে প্লাস মাইনাস করলে যেটুক চাপ ইফেক্টিভ থাকে বা কার্যকর থাকে তাকে আমরা বলি কার্যকর পরিস্রাবন চাপ। এর মানটা কত? 25 মিলিমিটার মার্কারি। ওকে, এরপর আসো। তাহলে এই গেল তোমার প্রথমে ফিল্ট্রেশন। তারপর আমরা কি বলছিলাম? সব যখন ফিল্টার হয়ে আসবে তখন কিডনি কি দেখবে? যে হ্যাঁ, এই ফিল্টারের ভিতরে অনেক ভালো জিনিসও আছে, সেটাকে কিডনি আবার বডিতে ফেরত পাঠাবে। এটাকে আমরা কি বলি? টিউবিউলার পুনঃশোষণ। আর তুমি শুধু মনে রাখবা, যেহেতু প্রক্সিমালে তোমার মাইক্রোভিলাই থাকে, তাহলে সবচেয়ে বেশি পুনঃশোষণ কোথায় হবে? কমন সেন্স, প্রক্সিমাল প্যাচানো নালিকায়। দেখো এখানে কত পার্সেন্ট পুনঃশোষিত হয়? 60%। এবং দেখো তোমার সব নাম পড়তে হবে না, তুমি ভালো ভালো জিনিসের নাম যখন পাবা, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, এরা সবাই কোথায় পুনঃশোষিত হবে? প্রক্সিমাল প্যাচানো নালিকায়। ওকে, তাহলে এখান থেকে জাস্ট এটুক পড়বা যে 60% পুনঃশোষিত হবে প্রক্সিমাল প্যাচানো নালিকায়। কি কি হবে? ভালো জিনিসগুলা, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, আর বাকি কিছু আয়ন। এরপর খেয়াল করো হেনলির লুপ দিয়ে কি পুনঃশোষিত হবে? একটা জিনিস খেয়াল করো, পানি এখানে আছে, ডিস্টাল প্যাচানো নালিকা পানি, সংগ্রহী নালিকা পানি। এখন সব জায়গায় দিয়ে তো পানি পুনঃশোষিত হচ্ছে, কিন্তু একটা পার্থক্য আছে, খেয়াল করো, সব জায়গায় পানি আপনি পুনঃশোষিত হয়, কিন্তু ডিস্টাল প্যাচানো নালিকায় একটা হরমোনের প্রভাবে পানি পুনঃশোষিত হয়। সেই হরমোনটার নাম কি? এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। পরীক্ষায় আসবে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ হরমোন কোথায় পানির পুনঃশোষণে সাহায্য করে? দেখো এডিএইচ এ ডি আছে, ডি দিয়ে মনে রাখবা ডিস্টাল প্যাচানো নালিকায়। ঠিক আছে, ভেরি গুড। এরপর আসো টিউবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ। এখন আমি কি বললাম? কিডনি যখন ভালো জিনিসগুলোকে তোমার দেহে ফেরত পাঠাবে রক্তনালীর ভিতরে, তখন সে দেখবে এই রক্তের ভিতরে কিছু খারাপ জিনিসও আছে, সেইগুলো কি হবে? কিডনির ভিতরে আবার ক্ষরিত হবে বের হয়ে যাওয়ার জন্য। এখন মনে রাখবা, এই যে তোমার প্রক্সিমাল প্যাচানো নালিকা, এখানে দুইটা জিনিস ক্ষরিত হয়, একটা হচ্ছে ক্রিয়েটিনিন আর একটা হচ্ছে ইউরিয়া। আর যেটা দূরবর্তী প্যাচানো নালিকা, সেখানে কি ক্ষরিত হবে?
হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন। তাহলে এগুলোর নাম একটু জানতে হবে, এখান থেকে একবার ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছিল। দেখ আমরা মনে রাখবো সক্রিয় ক্ষরণ, তাহলে প্রক্সিমাল পেঁচানো নালিকায় কি কি খরিত হয় মনে রাখবা ইউক্রেন দিয়ে। ইউক্রেন কি একটা দেশ না, যুদ্ধ যুদ্ধ লাগে থাকে, তাহলে মনে রাখবা ইউ দিয়ে হচ্ছে ইউরিয়া আর ক্রেন দিয়ে হচ্ছে ক্রিয়েটিনিন। একবার পরীক্ষা আসছিল নিচের কোনটি প্রক্সিমাল পেঁচানো নালিকায় সক্রিয়ভাবে খরিত হয়? অপশন ছিল হিস্টামিন, কোলিন, অ্যামোনিয়াম, ক্রিয়েটিনিন। অ্যান্সার কি হবে? ক্রিয়েটিনিন। তাহলে প্রক্সিমাল পেঁচানো নালিকায় কে খরিত হচ্ছে? ইউক্রেন, ইউ দিয়ে ইউরিয়া, ক্রেন দিয়ে ক্রিয়েটিনিন। আর ডিস্টাল পেঁচানো নালিকায় কি কি খরিত হয় আমরা মনে রাখবো হক্স। ধরো হক্স তোমার ফ্রেন্ড, তুমি বলতেছো হক্স আমি হাইড্রা পিটাবো, আপু খালি পিটাপিটির কথা বলে। হক্স দিয়ে কি হবে? হ দিয়ে হিস্টামিন, ক দিয়ে কোলিন, স দিয়ে সেরোটোনিন, আমি দিয়ে অ্যামোনিয়াম, হাইড্রা দিয়ে হাইড্রোজেন, পিটাবো দিয়ে পটাশিয়াম। কিন্তু মুখস্থ না করলেও চলবে, তুমি জানো পিসিটি বা প্রক্সিমাল পেঁচানো নালিকায় দুইটা খরিত হয়, ইউ আর ক্রেন, ইউ দিয়ে ইউরিয়া, ক্রেন দিয়ে ক্রিয়েটিনিন। তাহলে বাকি যেটা আছে তারা কোথায় খরিত হবে? ডিস্টাল পেঁচানো নালিকায়। ওকে, পারা যাবে? যার ঘুম আসতেছে সে অবশ্যই ঘুমায় যাবা, তাই না? তাহলে খেয়াল করো সক্রিয় ক্ষরণ, প্রক্সিমাল পেঁচানো নালিকায় দুইটা পদার্থের সক্রিয় ক্ষরণ হয়, আমরা মনে রাখবো ইউক্রেন দিয়ে, ইউ দিয়ে ইউরিয়া, ক্রেন দিয়ে ক্রিয়েটিনিন। আর ডিস্টাল পেঁচানো নালিকায় বাকিগুলা খরিত হবে। তাও যদি নাম মনে রাখতে চাও কি দিয়ে মনে রাখবা? হক্স আমি হাইড্রা পিটাবো, হ দিয়ে হিস্টামিন, ক দিয়ে কোলিন, স দিয়ে সেরোটোনিন, আমি দিয়ে অ্যামোনিয়াম, হাইড্রা দিয়ে হাইড্রোজেন, পিটাবো দিয়ে পটাশিয়াম। ওকে, ওকে দেখো বইয়ের জিনিসটা কোথায় আছে? এই যেখানে আছে। এখান থেকে তুমি এইভাবে লাইন ধরে পড়তে গেলে মনে থাকবে না, তাহলে এই কারণে তুমি লিখে রাখবা প্রক্সিমাল পেঁচানো নালিকা বা পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এখান থেকে কি খরিত হবে? ইউ আর ক্রেন, ইউ দিয়ে ইউরিয়া আর ক্রেন দিয়ে হচ্ছে ক্রিয়েটিনিন। ওকে, না আর কিচ্ছু লাগবে না, যেটুকু বলতেছে গেলে এইটুকু মনে রাখ। এবার আসো মূত্র। এই যে এত কষ্ট করে তোমার কিডনি মূত্র তৈরি করলো, এখন তোমার তো মূত্র নিয়ে একটু জানতে হবে। তাহলে খেয়াল করো একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে কি পরিমাণ মূত্র ত্যাগ করে? 1.5 লিটার। গড়ে কেন বলছে? কারণ সবাই তো আর 1.5 লিটার মূত্র ত্যাগ করবে না। তুমি 1.5 লিটার করো তার মানে যে আরেকজনে করবে তা তো না। তাহলে এমনি গড়ে কয় লিটার করে? 1.5 লিটার। এটা মনে রাখবা। আর মাঝে মধ্যে খেয়াল করবা কিছু কিছু জিনিস খাইলে তোমাদের মূত্র ত্যাগের ইচ্ছা অনেক বেড়ে যায় না? যদি পানি অনেক খাও, চা খাও, কফি খাও, এগুলো খাইলে কি হবে? তোমাদের মূত্র ত্যাগের হার বাড়বে। তাহলে এই পদার্থগুলোকে বলা হয় ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক। ডাইইউরেটিক্স মানে কি? যেগুলা খাইলে মূত্রের প্রবাহ প্রবাহ বেড়ে যায়। তাহলে ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক কোনগুলা? পানি, চা, কফি। বিশ্বাস না হলে খাই দেখতে পারো। এরপর খেয়াল করো মূত্রের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে মূত্রের বর্ণ কি, পরিমাণ কত, আপেক্ষিক গুরুত্ব কত, বিক্রিয়া কি, গন্ধ কি। তো কি বলছে? তাজা মূত্র অম্লধর্মী, মরা মূত্র কি আমি জানি না। এখানে প্রচুর অবজেক্টিভ আছে, তো আমরা এখান থেকে না পড়ে দেখো এখান থেকে পড়ি, তাহলে আমাদের মনে থাকবে। মনে রাখবা দৈনিক আমরা বলছি গড়ে 1.5 লিটার মূত্র তৈরি হয়। তাই রেঞ্জে বললে আমরা কি মনে রাখবো? যে দিনে তোমার 600 থেকে 2500 ml মূত্র তৈরি হবে। মূত্রের রং কি তোরা সবাই জানিস? হলুদ। কিসের কারণে হলুদ হয়? ইউরোক্রোম। তাহলে মূত্রের রং হলুদ হবে কিসের কারণে? ইউরোক্রোমের কারণে। আচ্ছা, মূত্রের গন্ধ কিরকম? মূত্রের গন্ধ ঝাঁঝালো। বিশেষ করে যারা ট্রেনের বাথরুমে যাও বা ফেরির বাথরুমে যদি যাই থাকো তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা যে মূত্রের গন্ধ হচ্ছে ঝাঁঝালো। কি থাকে দেখে? ইউরিনোড থাকে দেখে। মূত্রে সবচেয়ে বেশি কি থাকে বলতো? পানি। এখানে মূত্রে পানির পরিমাণ কত? 95%। আচ্ছা, মূত্রের আপেক্ষিক গুরুত্ব খেয়াল করো, তাহলে পানি যেহেতু 95%, তাহলে বাকি 5% কি আরো কিছু পদার্থ আছে, তাহলে অবশ্যই মূত্র কি হবে? পানির চেয়ে একটু ভারী হবে।
তাহলে মূত্রের আপেক্ষিক গুরুত্বকে খেয়াল করা কত 1.008 থেকে 1.030 আর মূত্রের পিএইচ কত মনে রাখবো মূত্রের পিএইচ 6 বা রেঞ্জে বললে 4.5 থেকে 8 এই পেজটা একবার রিডিং দাও এরপর পরের পেজটায় যাব খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর অবজেক্টিভ আসতে পারে পড়া শেষ হলে বলবি আপু পড়া শেষ নাজিফা লিখছে আপু শেষ হ্যাঁ আপুই শেষ ইয়েস ঠিক আছে খাতাম এবার আসো দেখো মূত্রের উপাদান এই চার্টটা একটা ভয়ানক চার্ট কিন্তু আমি পড়াই দিচ্ছি তোরা বাসায় মুখস্থ করবি আমরা আগেই জানছি যে মূত্রের ভিতর পানি আছে কয় পার্সেন্ট 95% এবং বাকি কিছু কিছু জিনিস কিছু কিছু পার্সেন্টেজে আছে তাহলে আমি প্রথমে একটা ছন্দ দিয়ে পড়াবো এবং শুনো এইটা তোমার এখান থেকে একটা কোশ্চেন আসছিল ডেন্টাল ভর্তি পরীক্ষায় 2010 সালে আর এখন 2022 সাল এর ভিতরে কোনো কোশ্চেন আসে নাই কিন্তু তারপরও চান্স নেওয়ার তো দরকার নেই যেহেতু একবার আসছে আমরা একটু পড়ে ফেলি ওকে ওকে আসো যেহেতু ভালোবাসা দিবস চলতেছে আজকে মনে রাখবো ভালোবাসলে মানুষের বিয়ে করতে মন চায় বা শাদী করতে মন চায় বিয়ে মানেই শাদী তো ধরো এরকম ফাহিম নামের একজন আছে যার খুব বিয়ে করতে মন চাচ্ছে তো সে করলো কি বিয়ে করে ফেললো তাহলে খেয়াল করো আমরা কি দিয়ে মনে রাখবো যে মাইক্রো পেয়ে শালা ফাহিম শাদী করে অন্য এলাকায় পালালো অবশ্যই অন্য এলাকায় পালাইতে হবে নিজের এলাকায় পালাইলে তো আর তোমার হইলো না কিছু পালানো হইলো না তাহলে মাইক্রো পেয়ে শালা ফাহিম শাদী করে অন্য এলাকায় পালালো ফাহিম নামে কেউ থাকলে মাইন্ড করে না ঠিক আছে আচ্ছা এরপর খেয়াল করো মাইক্রো তাহলে আগে আমরা উপাদানগুলোর নাম পড়ি তারপর আমরা অ্যামাউন্ট পড়বো দেখবা পড়া হয়ে গেছে ম দিয়ে হবে ম্যাগনেসিয়াম আকার দিয়ে হবে অ্যামোনিয়াম ই দিয়ে হবে ইউরিক অ্যাসিড কয়রাফলা দিয়ে হবে ক্রিয়েটিনিন তাহলে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন পে দিয়ে হবে পটাশিয়াম শালা দিয়ে হবে সালফেট ফাহিম দিয়ে হবে ফসফেট শাদি দিয়ে হবে সোডিয়াম করে দিয়ে হবে ক্লোরাইড এলাকা দিয়ে হবে ইউরিয়া আর পালালো দিয়ে হবে পানি এখন খেয়াল করো প্রথমটা কি আছে মাইক্রো মাইক্রো মানে কি ছোট তাহলে খেয়াল করো এদের উপাদান এতই ছোট যে দশমিকের পরে একটা করে শূন্য আছে তাহলে মাইক্রোর ভিতরে যা থাকবে তার উপাদান কি হবে দশমিকের পর একটা শূন্য এরপরে কি দেখো প্রথমে ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে 0.01 আর দিয়ে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হচ্ছে 0.04 এটাই তোমার ভর্তি পরীক্ষা আসছিল ইউরিক অ্যাসিড মনে রাখবা 0.05 আর ক্রিয়েটিনিন 0.07 তাহলে মাইক্রো 1 4 5 7 ম্যাগনেসিয়াম 0.01 যে মনোযোগে শুনবা তার পড়া হয়ে যাবে আর যে টাল্টি পাল্টি করবা তার হবে না আর দিয়ে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম 0.04 ইউরিক অ্যাসিড 0.05 ক্রিয়েটিনিন 0.07 শেষ এবার দেখো পে দিয়ে পটাশিয়াম পটাশিয়াম কত 15 পতে পটাশিয়াম পতে 15 সালফেট 18 এখন চিন্তা করো তোমার যদি কিছু মনে না থাকে তোমার এইটুকু মনে থাকবে তোমার যদি একটা শালা লাগে যারা ছেলেরা আছো শালা পাইতে গেলে তোমার বিয়ে করতে হবে তোমার বউয়ের ভাই তো তোমার শালা হবে তোমার বউয়ের বয়স কত না হওয়া পর্যন্ত তুমি তাকে বিয়ে করতে পারবা না 18 না হওয়া পর্যন্ত তাহলে শালা পাইতে গেলে তোমার বউয়ের বয়স অবশ্যই 18 হইতে হবে তাহলে সালফেটের পরিমাণ কত 0.18 আচ্ছা তারপর ফাহিম মানে ফসফেট ফসফেট কত 27 মনে রাখবা ফাহিম ভাইয়া এই ফাহিম ভাইয়া না ফাহিম ভাইয়া কত বছর বয়সে বিয়ে করছে 27 বছর বয়সে বিয়ে করছে এখন তুমি এটা দেখে মনে মনে খুশি হওয়ার কিচ্ছু নেই যে আল্লাহ ফাহিম ভাইয়া 27 বছর বয়সে বিয়ে করছে তাহলে আমিও এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো তুমি হবার ডাক্তার মনে রাখবা ডাক্তারদের বিয়ে করতে অনেক সময় লাগে তুমি এমবিবিএস পাস করবা ইন্টার্নশিপ করবা গ্রাজুয়েশন করবা এই বিয়ে করার চিন্তা আস্তে আস্তে তোমার বয়স হয়ে যাবে 35
তাহলে স্বাদী মানে সোডিয়াম কত থাকে 35। তাহলে যারা ভাবতেছিল যে মেডিকেলে ঢুকেই বিয়ে করে ফেলবো, ধরে রাখো তোমার বিয়ে হবে 35 বছর বয়সে। তাহলে সোডিয়াম কি পরিমাণ থাকবে 35। আর মনে রাখবা যে পরিমাণ সোডিয়াম থাকে ক্লোরিন প্রায় তার ডাবল থাকে। তাহলে সোডিয়াম কত হবে, যেহেতু প্রায় বসি তার মানে 70 না 60। ওকে, দেখো দশমিকের কাজ শেষ। তাহলে বাকি আছে দুইটা, ইউরিয়া থাকবে 2%, পানি থাকবে 95%, আগেই পড়ে আসছি। ওকে, তোরা কত খারাপ, আমি ভাবলাম যে এত কোশ্চেন তার মানে নিশ্চয়ই কত সুন্দর পড়াশোনা নিয়ে। সবার বিয়ের চিন্তা যে আই হাই 35 বিয়েই করবো না। আরেকজন তো মন খারাপ হয়ে গেছে, সত্যি 35 বছর লাগবে, আসলে 35 বছর লাগবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, যদি হুট করে আসে শালা সালফেট, তুমি এমনিই পারবা 18। ফাহিম ভাই কত বছর বয়সে বিয়ে করছে 27, তাহলে ফসফেট 27। তোমার বিয়ে কয় বছর বয়সে হবে 35, তাহলে স্বাদী মানে সোডিয়াম 35। ঠিক আছে, এত কিন্তু কঠিন না। শুনো, যারা চিন্তা করতেছো যে আমি মেডিকেলে চান্স পেলে বিয়ে করে ফেলবো, তাদের বিয়ে হয় সবার পরে। আর যারা চিন্তা করে যে বিয়ে করবোই না, তারাই দেখা যায় মেডিকেলে ঢুকেই ফার্স্ট ইয়ারে বিয়ে করে ফেলে। বুঝছো? তাহলে পারা যাবে। দেখ তোদেরকে আমি কত ভালোবাসি, এই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমি চিন্তা করলাম আমি কাকে বেশি ভালোবাসি, পাভেলকে নাকি মেডিকোর বাচ্চা কাচ্চাদের। পরে অ্যান্সার আসলো মেডিকোর বাচ্চা কাচ্চাদের, এবং এই কারণে দেখো ভ্যালেন্টাইন্স ডে তে আমি সবকিছু বাদ দিয়ে তোমাদের পড়াইতে আসছি। বুঝছো? ওকে, সবার এখন বিয়ে নিয়ে চিন্তা, তোরা এত খাগা। আচ্ছা এবার আসো, এটা যদি তোরা না পারিস তোদেরকে আমি পিটায় 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 মেরে ফেলবো, এটা এত সোজা। এটা তোমরাই আমাকে অ্যান্সার দিবা। আসেন বিয়ের জগৎ থেকে বের হয়ে আসেন। গ্লুকোজ, দেখো আমরা তো সবকিছু পড়লাম মূত্রের স্বাভাবিক উপাদান। এখন আমরা পড়বো যে যদি কোনো রোগ হয় তখন তোমার কি হয়, মাঝে মধ্যে যেগুলা বের হওয়ার কথা না সেগুলো বের হয়ে যায়। তাহলে কোন কোন রোগে এই অস্বাভাবিক জিনিসগুলো বের হয়ে যাবে। এখন তুমি খেয়াল করো, গ্লুকোজ যখন মূত্র দিয়ে বের হবে তাকে আমরা বলবো গ্লুকোজ ইউরিয়া। গ্লুকোজ ইউরিন দিয়ে বের হচ্ছে গ্লুকোজ ইউরিয়া। তাহলে বাকি নাম তোরা এমনি পারবি। প্রোটিন বের হচ্ছে প্রোটিন ইউরিয়া, লিপিড বের হচ্ছে লিপিউরিয়া, কিটোন বের হচ্ছে কিটোন ইউরিয়া, বিলিরুবিন বের হবে বিলিরুবিন ইউরিয়া, রক্ত বের হবে নিশ্চয়ই রক্ত ইউরিয়া হবে না বা ব্লাড ইউরিয়া হবে না, রক্ত মানে হচ্ছে হিম, তাহলে অ্যান্সার কি হবে হেমাচুরিয়া। এটা একটু মনে রাখবো। আচ্ছা, কোন রোগে নির্গত হয়, এটা আরো সোজা। তুমি জানো গ্লুকোজ মানে কি বলতো, ডায়াবেটিস মেলাইটাস। তাহলে যার ডায়াবেটিস আছে তার মূত্র দিয়ে কি বের হবে, গ্লুকোজ বের হবে। এবং মনে রাখবা এই ডায়াবেটিসে মূত্রের সাথে গ্লুকোজ বাদে আরেকটা জিনিস বের হয়, সেটা হচ্ছে ক দিয়ে মনে রাখবা কিটোন বডি। তাহলে ডায়াবেটিসে কি কি বের হয়, একটা হচ্ছে গ্লুকোজ আর ক দিয়ে মনে রাখবা কিটোন বডি। তাহলে কিটোন বডিও তোমার কোন রোগে নির্গত হবে, ডায়াবেটিস। তাহলে এই দুইটা আমাদের পড়া শেষ। আচ্ছা, কোন কোন রোগে প্রোটিন নির্গত হবে আমরা মনে রাখবো পলি দিয়ে। প দিয়ে প্রোটিন, প দিয়ে প্রদাহ, আর লি দিয়ে তোমার হচ্ছে লিউকেমিয়া, আর হচ্ছে লিম্ফোসার্কোমা, দুইটাই তোমার ক্যান্সার। তাহলে কোন কোন রোগে মূত্র দিয়ে প্রোটিন বের হবে, একটা হচ্ছে আমরা মনে রাখবো পলি দিয়ে, প দিয়ে প্রদাহ, ল দিয়ে লিউকেমিয়া, ল দিয়ে লিম্ফোসার্কোমা। ওকে, এবার আসো 3 নাম্বারটা লিপিড। খেয়াল করে দেখবা যারা অনেক বেশি অ্যালকোহল খায় মদ খায় তারা কিন্তু আস্তে আস্তে শুকায় যায়, একদম ক্যাকেক শেক মানে একদম হাড্ডিসার হয়ে যায়। কেন মদ খাওয়ার কারণে তারা শুকায় যায় জানো, যখন মদ খায় এই মদের কারণে তাদের মূত্র দিয়ে লিপিড বের হয়ে যায়। বুঝছো? তাহলে অ্যালকোহলের ক্রিয়ায় তুমি কি পাবা, যে মূত্র দিয়ে লিপিড বের হয়ে যাচ্ছে বা লিপিউরিয়া। কিটোন বই তো পড়লামই, কোন রোগে নির্গত হয়, ডায়াবেটিস। বিলিরুবিন, তোরা তো চোখ বন্ধ করে বলতে পারবি বিলিরুবিন কোন রোগে নির্গত হয়, জন্ডিস। এবার আসো রক্ত, রক্ত কখন নির্গত হবে মনে রাখবা যে কোনো প্রদাহ, প্রদাহ মানে ইনফেকশন। ধরো তোমার কোথাও ঘা হয়েছে বা কারো কোথাও ঘা হয়েছে, মানে রক্ত পড়ে না, তবে যে কোনো ইনফেকশন, ধরো বৃক্কে প্রদাহ, রক্ত নির্গত হবে। প্রোস্টেটে প্রদাহ, প্রোস্টেট একটা অঙ্গ যেটা তোমার কিডনি মানে মূত্রথলির সাথেই থাকে পুরুষদের ক্ষেত্রে। তাহলে প্রোস্টেটে প্রদাহ, তখন তোমার কি হবে, মূত্র দিয়ে রক্ত বের হবে। বা ধরো বৃক্কে আঘাত লাগছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিচ্ছু হয়েছে বৃক্কে আঘাত লাগছে, তখন বৃক্ক দিয়ে কি বের হবে, রক্ত বের হবে। ঠিক আছে, হয় না, হৃদয়ে আঘাত লাগলে হৃদয়ে রক্তক্ষরণ, এরকম বৃক্কে আঘাত লাগলে বৃক্ক দিয়ে রক্ত বের হয়। ঠিক আছে, তাহলে পারা যাবে, খুবই সোজা।
এই মাঝে মাঝে মূত্রের রং হলুদ হবে কেন? মূত্র তো নর্মালি একটু হলুদ কালারের হয়, খড় রং হয় না? আচ্ছা, এটা কি বলছে? ডায়াবেটিস মেলাইটাস কি? শুনো, ডায়াবেটিস দুই প্রকার, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। যেটা ইনসুলিনের কারণে হয় ওটাই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ওকে, তাহলে পারা যাবে কোন রোগী কি নির্গত হয়। ওকে, আচ্ছা আমি আরেকবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো একেবারে তাড়াতাড়ি। তাহলে গ্লুকোজ কোন রোগে নির্গত হবে, এটা তোমরা এমনি পারবা, ডায়াবেটিসে মূত্র দিয়ে গ্লুকোজ বের হবে, এবং তোমার ডায়াবেটিসে গ্লুকোজের সাথে সাথে আরেকটা জিনিস বের হয় ক দিয়ে, কিটোন বডি। তাহলে গ্লুকোজ আর কিটোন বডি 1 আর 4 কোন রোগে নির্গত হবে? ডায়াবেটিস। গ্লুকোজ আর কিটোন বডি। প্রোটিন নির্গত হবে কোন রোগে? আমরা মনে রাখবো পলি দিয়ে, প দিয়ে প্রদাহ, লি দিয়ে লিউকেমিয়া, লি দিয়ে লিম্ফোসার্কোমা। এই লিউকেমিয়া লিম্ফোসার্কোমা দুইটাই কিন্তু ক্যান্সার। লিপিড বের হবে কোন রোগে? অ্যালকোহলের ক্রিয়ায়, যারা বেশি অ্যালকোহল খায় তারা শুকায় যায়, কারণ তাদের মূত্র দিয়ে লিপিড বের হয়ে যায়। বিলিরুবিন বের হবে কোন রোগে? জন্ডিসে, তোমরা জানো বিলিরুবিন মানে জন্ডিস। আর রক্ত বের হবে কখন? যখন বৃক্কে প্রদাহ হবে, প্রোস্টেটে প্রদাহ হবে, বা তোমার বৃক্কে কেউ আঘাত করবে। ওকে, হ্যাঁ বৃক্কে প্রদাহ দুইটা আছে, সমস্যা নেই তো। ধরো তোমার আসলো যে হেমাচুরিয়া নিম্নের কোন রোগে হয়? বৃক্কে প্রদাহ, ডায়াবেটিস, লিউকেমিয়া, অ্যালকোহলের ক্রিয়া, বৃক্কে প্রদাহ। ঠিক আছে, ওই অপশন দিলে বুঝে শুনেই দিবে। এবার আসো, রেচন ও অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। প্রথমে সেই রেচনে বৃক্কের কি ভূমিকা তোমরা এতক্ষণে জানেই ফেলছো, যে রেচনের বৃক্কের ভূমিকা কি? বিভিন্ন বর্জ্য পদার্থকে দেহ থেকে বের করে দেওয়া, যেমন এই যে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ওকে, এইসব বর্জ্য পদার্থ বৃক্ক কি করে? নিষ্কাশিত করে দেয়। মানে আমাদের জানতে হবে এই ইউরিয়া কোথায় তৈরি হচ্ছে, ইউরিক অ্যাসিড কোথায় তৈরি হচ্ছে, ক্রিয়েটিনিন কোথায় তৈরি হচ্ছে। তাহলে এইটা আমরা এখান থেকে না পড়ে জাস্ট এই পেজটা পড়লেই তোমাদের ওই পেজ পড়া হয়ে যাবে। তুমি খেয়াল করো ইউরিয়া কোত্থেকে আসতেছে? অ্যামিনো অ্যাসিড থেকে। তোমরাই জানো ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। ইউরিক অ্যাসিড কোত্থেকে তৈরি হয়? পিউরিন থেকে। নিউক্লিক অ্যাসিডের একটা উপাদান পিউরিন, এই পিউরিন থেকে তৈরি হবে ইউরিক অ্যাসিড। কোথায় তৈরি হবে? এটাও যকৃতেই তৈরি হয়। আর ক্রিয়েটিনিন এটা কোত্থেকে তৈরি হয়? ক্রিয়েটিন থেকে, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এবং কোথায় তৈরি হবে? পেশিতে। তাহলে খেয়াল করো, যারা অর্থাৎ ইউরিয়া আর ইউরিক অ্যাসিড এরা তৈরি হবে যকৃতে, আর ক্রিয়েটিনিন কোথায় তৈরি হয়? পেশিতে। আর তুমি চিন্তা করো তোমার কিডনি ভালো আছে কি নাই, ডাক্তার যদি একটা মাত্র টেস্ট দিয়ে দেখতে চায়, সেটা কোন টেস্ট বলো তো? ক্রিয়েটিনিন। দেখবা আম্মু আব্বুকে যখনই ডাক্তারের কাছে নিয়ে যাও, বা যে কাউকে, ডাক্তার যদি দেখতে চায় তোমার কিডনি ভালো আছে কিনা, কোন টেস্টটা দেয়? যে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ কত। তাহলে বৃক্কের রোগ নির্ণয় নির্দেশকটা আসলে কে? ক্রিয়েটিনিন। ঠিক আছে, তাহলে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা জানতে হবে। সবকিছু পুরুষে বেশি, তাহলে স্বাভাবিক মাত্রাও পুরুষে বেশি। তো মনে রাখবা 0.6, 6-এর ডাবল কত? 12। এবার একটা ঘর আগে দশমিক বসাই দাও। তাহলে পুরুষদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত? 0.6 থেকে 1.2। মহিলাদের ক্ষেত্রে কত হবে? 1 করে কমায় দেয়, 0.6 এর জায়গায় 0.5, আর 1.2 এর জায়গায় 1.1। তাহলে মহিলাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত? 0.5 থেকে 1.1। ক্লিয়ার? ইয়েস। এই পেজটা একবার রিডিং দাও, রিডিং দিয়ে আমাকে বলো যে আপু পড়া শেষ, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। ভেরি গুড। তাহলে খেয়াল করো, ইউরিয়া তৈরি হচ্ছে অ্যামিনো অ্যাসিড থেকে যকৃতে, ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে পিউরিক থেকে যকৃতে, আর ক্রিয়েটিনিন তৈরি হবে ক্রিয়েটিন থেকে কোথায়? পেশিতে। না, এই চ্যাপ্টার শেষ করে আমি ব্রেক দিব, ঠিক আছে? ভেরি গুড। আর ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা পারবা। এবার আসো অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। এটা আমাদের তোমাদের চ্যাপ্টারের শেষে আছে, যে বৃক্কে হরমোনের ভূমিকা, ওইটা আমরা পড়ে ফেলবো, তাহলে পড়া হয়ে যাবে। আচ্ছা এবার আসো মজার পড়া, এটা পড়তে আমাদের 2 মিনিট লাগবে।
যে বৃক্কে আসলে বৃক্ক যে আমরা বলি নষ্ট হয়ে গেছে, বৃক্ক বিকল হয়ে গেছে, এটা আসলে কি বা কি কারণে হয়? মনে রাখবা বৃক্ক বিকল দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা ক্রনিক, একটা হচ্ছে তাৎক্ষণিক বা অ্যাকিউট। যদি অনেক দিন ধরে তোমার বৃক্ক নষ্ট হইতে থাকে তাকে আমরা বলি ক্রনিক রেনাল ফেইলিয়ার বা বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল। কয় মাস? 3 মাস বা এর বেশি। ঠিক আছে, মনে রাখবা এটা না খুবই কষ্টের একটা কথা, কারণ আমাদের দুইটা কিডনি তো, এই কারণে একটা কিডনি গুলা যখন নষ্ট হইতেও থাকে তাও যেটুকু অংশ ভালো থাকে সেটা দিয়ে কাজ চলে যায়। এখানে বৃক্ক বিকল হইতে যখন হওয়া শুরু করে আসলে কোনো উপসর্গ দেখা যায় না, এই কারণে মানুষ বুঝে না যে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। যখন বুঝতে পারে তখন আসলে কিছু করার থাকে না, এবং এই রোগীদের অনেক কষ্ট, অনেক কষ্ট। তোমরা জানো যাদের কিডনি বিকল হয়ে যায় ডায়ালাইসিস করতে হয়, এবং ডায়ালাইসিসের পেশেন্টদের যে কি পরিমাণ কষ্ট, যাদের ফ্যামিলিতে কেউ করাইছে বা কেউ দেখছে তারাই কেবল জানে। তাহলে বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল হইতে কতক্ষণ সময় লাগবে? 3 মাস। আর যদি তাৎক্ষণিকভাবে বিকল হয়ে যায় তাকে আমরা বলে অ্যাকিউট রেনাল ফেইলিয়ার, এখনই নষ্ট হয়ে গেছে। তাহলে এ দিয়ে এখনই, এ দিয়ে অ্যাকিউট। কতটুকু সময়ের মধ্যে? মাত্র 48 ঘন্টার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এই বিকলের কারণ কি? মনে রাখবা আমাদের যে কিডনি বিকল হয় তার সবচেয়ে বড় দায়ী হচ্ছে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার। এবার যাদের বাবা মার ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, অবশ্যই বাবা মার খেয়াল রাখবা। কারণ ডায়াবেটিস বলো, হাই ব্লাড প্রেশার বলো, এরা সব সময় আগে যে কোথায় আঘাত করে? কিডনিতে। তাহলে কিডনির জন্য মেইনলি বিকলের জন্য দায়ী কে? ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার। আচ্ছা, বৃক্ক বিকলের লক্ষণ কি? এটা অত পড়তে হবে না, কিন্তু তোরা খেয়াল কর তো, বৃক্ক যদি কারো নষ্ট হয়ে যায় কি হবে? ব্যথা করবে। আর ব্যথা কি মাথায় করবে, হাতে করবে? অবশ্যই না। কোথায় করবে? যেখানে বৃক্ক আছে, কোমরের মাঝামাঝি, তাই না? এটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক পেইন। আবার কোমর ব্যথা মানে যে ওয়েস্ট পেইন তা কিন্তু না। তাহলে ফ্ল্যাঙ্ক পেইন কোন রোগে দেখা যায়? বৃক্ক বিকলে। ওকে, এবার আসুন তাহলে এর চিকিৎসা কি। ওকে, এর চিকিৎসা হচ্ছে, প্রথমে ডাক্তার যখন দেখবে তোমার কিডনিতে একটু ঝামেলা হয়েছে, ডাক্তার তোমাকে কিছু পরামর্শ দিবে যে এই খায়েন না, ওই খায়েন না, রক্তচাপ নিয়ন্ত্রিত করবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন। কিন্তু যখন এসবে আসলে কাজ হয় না, তখন যে কি করবে? তখন যে আমাদের ডায়ালাইসিস করতে হবে। এটা হচ্ছে একটা কৃত্রিম প্রক্রিয়া। খেয়াল করো আমাদের বৃক্কের কাজ কি? রেচন পদার্থকে দেহের বাইরে বের করে দেওয়া বা খারাপ জিনিসকে দেহের বাইরে বের করে দেওয়া। যখন তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, যখন কারো কিডনি নষ্ট হয়ে গেছে, তখন তার কিডনি দিয়ে তো ওই খারাপ পদার্থগুলো বের হইতে পারতেছে না। তখন এই খারাপ পদার্থগুলোকে আমরা যে প্রক্রিয়ায় বের করে দেই, কৃত্রিম প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডায়ালাইসিস। এবং এই ডায়ালাইসিস প্রক্রিয়া আবিষ্কার করছিল কে? একজন জার্মান চিকিৎসক, জর্জ হাস। কয় ধরনের ডায়ালাইসিস আছে? 2 ধরনের। একটা হচ্ছে হিমোডায়ালাইসিস, একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে আগে একটু ডায়ালাইসিসটা বুঝো, 1 মিনিট লাগবে, তারপর আমি অবজেক্টিভ পড়া দিচ্ছি। যার ডায়ালাইসিস করতে হবে তার শরীরে একটা ক্যাথেটার ঢুকানো হয়। ক্যাথেটার ঢুকায় রক্তনালী দিয়ে যে খারাপ রক্ত, যেটাকে পরিশোধন করতে হবে, সেই রক্তটাকে বাইরে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর একটা যন্ত্রের ভিতরে ঢুকানো হয় যাকে বলা হয় ডায়ালাইজার। এই যন্ত্রের ভিতরে কতগুলো টিউব থাকে, এবং এই টিউবের ভিতরে একটা তরল পদার্থ থাকে, যার ভিতরে আমরা রক্তটাকে পাঠাই। পাঠানোর পরে কি হবে? যে খারাপ পদার্থগুলো আছে সেগুলো একটা পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসবে, আর যেটা তোমার পরিশোধিত হলো ভালো রক্তটা, তাকে আমরা আবার একটা নালীর মাধ্যমে দেহে ফেরত পাঠাবো। তাহলে এটাই হচ্ছে তোমার হিমোডায়ালাইসিস। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হইতে টোটাল 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এবং কতবার করতে হবে? প্রত্যেক সপ্তাহে রোগীকে 2 বার করতে হয়। খুবই পেইনফুল একটা জিনিস, খুবই কষ্টের একটা জিনিস। এখান থেকে কি পড়বা? খেয়াল করো, এই যে তোমার কিডনি যে কাজটা করতেছে, এই কাজটা তোমার এই ডায়ালাইজার মেশিন করতেছে। এই কারণে এই ডায়ালাইজারকে তোমার বলা হয় কৃত্রিম বৃক্ক। ঠিক আছে। আচ্ছা, আর কি পড়তে হবে? তুমি দেখো, তুমি রক্তকে দেহ থেকে বের করে আসো, তাই রক্ত যাতে জমাট বেঁধে না যায় এই কারণে তোমার রক্তের সাথে কি মিশাইতে হবে? হেপারিন। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, তুমি এই যে টিউবটা, যে টিউবের ভিতরে রক্তটাকে পাঠাইছো, এই টিউবটা একটা পর্দা দিয়ে তৈরি। এই পর্দাটা কি টাইপের পর্দা হইবে? পর্দা 3 প্রকার হয়, হয় ভেদ্য, নয় অভেদ্য, নয়তো আংশিক ভেদ্য। তুমি চিন্তা করো, এই পর্দা যদি ভেদ্য হয় তাহলে এখান থেকে ভালো জিনিসও বের হয়ে যাবে, খারাপ জিনিসও বের হয়ে যাবে। তাহলে তুমি রক্ত যে আসিলা সবই বের হয়ে যাবে, তুমি কোনো রক্ত ফেরত পাঠাতে পারবা? পারবা না।
যদি অভেদ্য হয় তাহলে ভালো জিনিসও বের হবে না, খারাপও বের হবে না, যা আসছিল তাকেই তোমার